আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বিডি ল্যাব এডুকেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমি আপনাদের যে পার্ট 1টা সেটা পড়িয়েছি, আজকে পার্ট 2 পড়াবো। তার আগে আপনারা যারা যারা যুক্ত আছেন তারা তাড়াতাড়ি করে আপনাদের কোথা থেকে আপনারা দেখছেন ভিডিওটি তাড়াতাড়ি বলেন, এবং যারা যারা ভিডিওটি দেখছেন তারা একটি করে শেয়ার করবেন অবশ্যই, এবং আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং গত ক্লাসে যারা যারা উপস্থিত ছিলেন আজকে অবশ্যই তারা ভালোভাবে বুঝতে পারবেন ক্লাসটা, আশা করি। এবং যারা যারা উপস্থিত ছিলেন না তারা গত ক্লাসটা অবশ্যই করবেন। তো আপনারা তাড়াতাড়ি জয়েন হন ক্লাসের মধ্যে। আমি ক্লাসটি কিছুক্ষণের মধ্যে শুরু করে দেব। লাইভটি স্টার্ট হয়েছে। তো আমি আপনাদের সাথে আছি মাসুদুল হাসান মাহি, পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এবং গত ক্লাসে আপনাদেরকে যে নতুন চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেটা হচ্ছে বল চ্যাপ্টার এবং চ্যাপ্টার 3, এবং এর ফার্স্ট পার্টটা যেটা সেটা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে করা হয়ে গেছে, এবং আজকে সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট পার্টে যা যা পড়ানো হয়েছে তা আপনারা যারা যারা আছেন তারা অনেকে পড়েছেন, এবং অনেকে পরবর্তীতে ক্লাসটি করেছেন রেকর্ডেড, এবং অনেকে লাইভে ছিলেন। তো যারা যারা ক্লাসের মধ্যে কোনো সমস্যা থাকলে তা আগে বলবেন, এবং এই ক্লাসে শুরু করার আগেই অবশ্যই আগের ক্লাসটি রিপিট করবো, একটু মানে ওভারভিউটা করবো। এবং এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদের যে এই চ্যাপ্টারের যে মেন কোর্সের আছে, যে মেন পোর্শনটা আছে, সেই মেন পোর্শনটা কভার করবো। গত ক্লাসে আপনাদের একটা ছোট্ট একটি ক্লাস হয়েছিল, এবং খুব সহজ একটি ক্লাস হয়েছিল যে মানে আপনাদের যে বল অধ্যায়টা আছে, যে মেইন বলটা, এই বলটা নিয়ে যাবতীয় আলোচনা করা হয়েছিল গত ক্লাসে। তো আজকে এই অধ্যায়ের মধ্যে মেইন যে জায়গাটা আছে, মেইন জায়গার মধ্যে ঢুকবো। তো আপনারা যারা যারা যুক্ত হয়ে যান তারা তাড়াতাড়ি একটা কমেন্ট করেন, এবং তারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন অবশ্যই, যাতে তারা যুক্ত হতে পারে। আচ্ছা, তো গত ক্লাসে কি কি আলোচনা করা হয়েছিল আপনাদের কি মনে আছে? তো গত ক্লাসে যে বলের প্রাথমিক ধারণাটা ছিল, সেই ধারণাটা দেওয়া হয়েছিল। কি ধারণা? বলটা আসলে কি। তো বলটা জিনিসটা বোঝার আগে কিন্তু আমি যে গতির দুইটা অবস্থা ছিল, সেই দুইটা অবস্থা কিন্তু আলোচনা করেছিলাম, যে একটা কি ছিল স্থিতি আর একটা কি ছিল গতি। তো স্থিতি আর গতি যে দুইটা অবস্থা আছে পদার্থের অথবা যে কোনো একটা বস্তুর, এই অবস্থার যে পারস্পরিক রূপান্তর আছে, এই পারস্পরিক রূপান্তর করার জন্য যে জিনিসটা আমার প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে বল। এটা হচ্ছে তোমার ফিজিক্সের ভাষায়। আর যদি তুমি জেনারেলভাবে বলো তাহলে বলটা কি, তুমি কি একটা বস্তুর অবস্থা পরিবর্তন করবা, অথবা কি অবস্থা পরিবর্তন করা, অথবা এর উদ্দেশ্যে বস্তুটাকে ধাক্কা দিবা, বস্তুটাকে ঠেলা দিবা, অথবা বস্তুকে তুমি যেভাবে মুভ করাবা। তো এই জন্য যেটা প্রয়োজন, যে জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা কি ছিল? বল ছিল। এখন বলের যে প্রথম ধারণাটা, অর্থাৎ বলের যে প্রথম ধারণা নিয়ে যে যে সূত্রগুলো এসেছে, প্রথম সূত্র কী ছিল? নিউটনের সূত্র। নিউটনের যে 3টি সূত্র ছিল, আমরা গত ক্লাসে গিয়েছিলাম প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো প্রথম সূত্রটা কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছে। কী ছিল প্রথম সূত্রটা? যে বল প্রয়োগ না করা পর্যন্ত একটা বস্তু স্থির থাকবে, এবং সমবেগে বস্তু, একটা চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। এটা কি ছিল? নিউটনের প্রথম সূত্র। এবং কিন্তু প্রথম সূত্রে একটা অ্যাপ্লিকেশন অবশ্যই লাগবে, সূত্র যেহেতু দিয়েছে, সূত্র একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনটাই শুধুমাত্র আমরা আলোচনা করব, এবং ধারাবাহিকভাবে বলের দ্বিতীয় সূত্র এবং বিভিন্ন প্রকার বল নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমি বলের যে নিউটনের দ্বিতীয় সূত্র রয়েছে, এই দ্বিতীয় সূত্রের যে অ্যাপ্লিকেশন, সে ফার্স্ট অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে মেন অ্যাপ্লিকেশন। এই ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার জড়তা বা ইনার্শিয়া। জড়তা জিনিসটা আসলে কি? তোমাদের কি ধারণা আছে জড়তা জিনিসটা কি? তোমরা বিভিন্ন জায়গায় নাম শুনছো, জড়তা আসলে কি, মানে আটকে যাওয়া, এরকম কিছু একটা বোঝায় জড়তা। কিন্তু ফিজিক্সের ভাষায় আসলে জড়তাটা আসলে কি বোঝায়, অথবা তোমার এই বল চ্যাপ্টারের জড়তাটা আসলে কি বোঝায়? তো একটা সিম্পলি একটা সূত্র দেওয়া আছে, যে অথবা একটা সংজ্ঞা দেওয়া আছে, যে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায়, কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্য হচ্ছে জড়তা।
তোমরা আশা করি অনেকে বুঝতে পারছো, যারা বুঝতে পারো না তাদের উদ্দেশ্যে বলি। আমরা কি জানি বস্তুর দুইটা অবস্থা, একটা কি ছিল স্থিতি, বস্তুর দুইটা অবস্থা কি, একটা স্থিতি, আর একটা কি ছিল গতি। জিনিসটা বুঝছো? বস্তু হয় স্থিতি থাকবে অথবা বস্তুটা গতিশীল থাকবে। এই দুটো অবস্থার মাঝে বাইরে তো আর কোনো অবস্থা থাকা পসিবল না, ঠিক না? এখন এই যে একটা যে বস্তু স্থির রয়েছে, সেই বস্তুটা চায় যে সবসময় সে স্থিরই থাকুক। আর একটা যে বস্তু গতিশীল রয়েছে, সে সবসময় কি চায়, গতিশীল থাকুক। এই যে একটা বস্তু যে স্থির, সে স্থির থাকতে চায়, আবার একটা বস্তু যে গতিশীল, সে কিন্তু গতিশীলই থাকতে চায়। যদি তুমি ওর উপর কিছু প্রয়োগ না করো, জিনিসটা বুঝতে পারছো? একটা বস্তু সবসময় যে স্থির, সে স্থির থাকতে চায়, একটা বস্তু যে গতিশীল, সে সবসময় গতিশীল থাকতে চায়। তো এই যে বস্তুর একটা বৈশিষ্ট্য, যে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় বস্তুর জড়তা। জিনিসটা বুঝতে পারছো? এটা কি? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের অ্যাপ্লিকেশন। তো এটা কোথা থেকে আসছে? নিউটনের প্রথম সূত্র থেকে। এখন নিউটনের প্রথম সূত্র থেকে জিনিসটা আসলো কিভাবে, একটু চিন্তা করো। নিউটনের প্রথম সূত্রের মধ্যে কি বলা ছিল? যে একটা বস্তু সবসময় যদি বল প্রয়োগ না করো, একটা বস্তু স্থির থাকলে স্থিরই থাকবে, আর যদি বল প্রয়োগ না করো, একটা বস্তু যেটা সমবেগে চলমান, সেটা চলমানে থাকবে। তার মানে কি, বল প্রয়োগ না করলে একটা বস্তু যে স্থির, সে স্থিরই থাকবে, আর একটা বস্তু যে গতি, সে গতিশীল থাকবে। তাহলে কিন্তু দুইটা কেস আমরা দেখতে পাচ্ছি। একটা কি, যে বস্তুটা স্থির, সে স্থিরে থাকবে, যে বস্তুটা গতিশীল, সে গতিশীল থাকবে। জিনিসটা বুঝতে পারছো? তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানলাম? যে বল প্রয়োগ না করলে, বল প্রয়োগ না করলে কি, স্থির বস্তু স্থির থাকবে, আর সমবেগে গতিশীল। সমবেগে কেন, এটা কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। কারণ ব্যাগের কিন্তু দিক, যে ব্যাগ যেহেতু ভেক্টর রাশি, তার কিন্তু দিক পরিবর্তন করলে কিন্তু সেটা আর সমবেগ থাকছে না, এবং দিক পরিবর্তন করার জন্য কিন্তু বল প্রয়োজন। অর্থাৎ বল প্রয়োগ না করলে কিন্তু ব্যাগের দিকটা পরিবর্তন হবে না, এবং সেটা সমবেগে রয়ে যাবে। তো এই জায়গার মধ্যে কিন্তু দুইটা জিনিস দেখতে পাচ্ছ, যে স্থির সে স্থির থাকবে, যে গতিশীল সে কিন্তু গতিশীল থাকবে। জিনিসটা বুঝতে পারছো? তো এই যে দুইটা কেস, তাহলে দুইটা কেস থাকলে এই কেসটা কার? জড়তার। তার মানে জড়তার কিন্তু প্রকারভেদ দুইটা, একটা কি স্থিতি জড়তা, আর একটা কি গতি জড়তা। একটা হচ্ছে কি স্থির জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা, আর একটা কি গতি জড়তা। তাহলে তোমরাই বলো স্থিতি জড়তা কোনটা আর গতি জড়তা কোনটা, তোমরাই বলো। যারা যারা ভিডিওটি দেখছো তারা বলো স্থিতি জড়তা কোনটা আর গতি জড়তা কোনটা। আর ঈশান, মায়া, তোমরা দুজন আছো, তোমরা বলো স্থিতি জড়তা কোনটা এবং গতি জড়তা কোনটা। তাহলে স্থিতি জড়তা কোনটা? এই যে যে স্থির বস্তু স্থির থাকতে চায়, এই জড়তাটা কোনটা? স্থিতি জড়তা।
আর একটা বস্তু যে গতিশীল থাকতে চাই, যে গতিশীল ছিল সে গতিশীলে থাকতে চাই, এই জড়তাটা কোনটা? এটা হচ্ছে গতি জড়তা। এখন তুমি বলো, স্থির বস্তু যে স্থির থাকতে চায়, গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, এটা কি তোমরা বাস্তব জীবনে দেখেছো কোনোদিন? যারা যারা আছো তারা উত্তর দাও, বাস্তব জীবনে কি তোমরা কোনোদিন এই জিনিসটা উপলব্ধি করেছো? মুবিনুল, উত্তর দাও তোমরা, যে একটা বস্তু যে স্থির রয়েছিল সে স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়। আমি আগে বলছি যে এই অধ্যায়টা তোমাদের বাস্তব জীবনের সাথে অনেক রিলেটেড। তো তোমরা যে উদাহরণগুলো দিব সেগুলো ম্যাক্সিমাম তোমরা বাস্তব জীবনে প্রয়োগ দেখতে পারবা। এখন এই জিনিসটা বাস্তব জীবনে কি তোমরা দেখতে পারছো নাকি না? তো বাস্তব জীবনে কেমনে দেখতে পারি আমরা? তোমরা যারা ঢাকা শহরে থাকো তারা কিন্তু মেট্রো রেলে উঠেছো, অথবা যে কেউ তোমরা বাসে উঠেছো, এই বাসের মধ্যে কিন্তু তোমরা, অথবা কোনো একটা যানবাহনের মধ্যে কিন্তু এই জিনিসটা ভালোভাবে তোমরা দেখতে পারো। কেমনে দেখতে পারো? তুমি চিন্তা করো, যখন তুমি বাসে বসে আছো, বাসটা হচ্ছে স্থির, ধরো এটা একটা বাস, বাসটা হচ্ছে স্থির। এখন তুমি জায়গার মধ্যে বসে আছো, তো অথবা দাঁড়ায় আছো, তুমি ধরো তুমি দাঁড়িয়ে আছো এখানে, ঠিক আছে? বাসটা কিন্তু এখন স্থির। হঠাৎ করে যদি ড্রাইভার কি বাসটা যদি চলাচল করায়, তাহলে কি হবে? ধরো এটা বাস, এখানে আসলে তুমি, তো এখানে তুমি দাঁড়ায় আছিলা, হঠাৎ করে যখন বাসটা চলাচল শুরু করবে তখন কাহিনীটা কি হবে তোমরা নর্মালি কি জানো? কাহিনীটা কি হয়, তুমি পিছনের দিকে ঝুঁকে যাও। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তোমার পা কিন্তু বাসের সাথে লাগানো। তো বাস যখন সামনে যায় তোমার পাওটা কিন্তু সামনে যায়, কিন্তু তোমার উপরে যে বডিটা সেটা কিন্তু স্থির ছিল আগে। তো উপর বডি যেহেতু স্থির ছিল, যখন বাসটা সামনে যায় সে কিন্তু স্থিতি জড়তার জন্য সে স্থিরে থাকতে চায়। নিশ্চয় বুঝছো, আমি কি আগেই বলেছি যে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তো তোমার যে শরীরের যে উপরে পোর্শনটা ছিল সেটা কিন্তু স্থির ছিল, স্থিরে থাকতে চাইতো। তো এর কারণে কি হয়, তোমার বাসটা যখন সামনে যায় তো ও তো কিন্তু তোমার উপরের পোর্শনটা তো তোমার স্থির ছিল, তুমি যখন বাসটা সামনে যায় তোমার পা তো বাসের সাথে চলাচল করে, কারণ বাসের সাথে লাগানো, কিন্তু উপরে যে পোর্শনটা আছে সেটা তো বাসের সাথে লাগানো না, যার কারণে সেটা স্থির থাকতে চায় এবং তুমি একটু পিছনের দিকে ঝুঁকে যাও। এটা তোমরা বাস্তবে দেখেছো অনেক সময়, এবং তুমি এদিকে পিছনের দিকে ঝুঁকে যাও। হিসাব বুঝতে পারছো? তো এই উদাহরণটা কিসের? এই উদাহরণ মানে আগের যে অবস্থাটা ছিল বস্তুর, সেই অবস্থার উপর বেস করে কিন্তু উদাহরণটা আছে। যেমন তুমি আগে যদি একটা বস্তু স্থির ছিল, সে যদি স্থিরে থাকতে চায় সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর আগে যদি একটা বস্তু গতিশীল ছিল, সে যদি গতিশীল থাকতে চায় সেটা হচ্ছে গতি জড়তা। তাহলে এই জায়গার মধ্যে আগে বস্তুটা কী ছিল? বস্তুটা আগে ছিল স্থির, তাহলে সেই এই জড়তাটা কোনটা? এটা হচ্ছে তোমাদের স্থিতি জড়তা। ক্লাসে যে আমি প্রশ্নগুলো করবো সেগুলো আনসার করবা, তাহলে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে অনেক। মুমিনুল সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এবং যারা যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। এবং তোমরা ক্লাসের মধ্যে যে অংশটুকু বুঝিয়েছি সেই অংশের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা তোমরা অবশ্যই জানাও। তাহলে আমি ক্লাসের নেক্সট পার্টে যাই। এখন আমি কিন্তু অর্ধেক জড়তা দেখিয়েছিলাম। জড়তার কিন্তু দুটা প্রকারভেদ ছিল, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। এবং স্থিতি জড়তার যে উদাহরণটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন গতি জড়তার ক্ষেত্রে দেখো, আমি কি বলেছিলাম, এই যে প্রকারভেদটা এটা কি? এটা আগের যে অবস্থা আছে এই অবস্থার উপর ডিপেন্ডেন্ট। আগে যদি স্থির থাকো এবং হঠাৎ যদি গতিশীল হতে চাও, তখন যে জড়তাটা প্রকাশ করায় সেটা হচ্ছে স্থিতি জড়তা। এবং আগে যদি তুমি গতিশীল থাকো, হঠাৎ করে যদি তুমি স্থির হয়ে যাও, তখন যে জড়তাটা প্রকাশ করে সেটা হচ্ছে গতি জড়তা। মানে জড়তার যে প্রকারভেদটা সেটা তোমার আদি অবস্থানের উপর নির্ভর করে। এখন তোমরা চিন্তা করো, ধরো এই বাসটায়
চলমান আছে, ধরো ভি বেগে চলমান, এটা ধরো ভি বেগে চলমান, এটা হচ্ছে কেস ওয়ান। এখন হচ্ছে কেস টু। এখন হচ্ছে বাসটা চলমান এবং বাসে বরাবরের মতো তুমি এখন বসে দাঁড়ায় আছো, তুমি এখন বাসটা দাঁড়ায় আছো, কোনো সমস্যা নেই। এখন হঠাৎ করে যদি ড্রাইভার বাসটা ব্রেক করে, তখন তোমার, তুমি বাস্তব জীবন থেকে বলো তোমার কাহিনীটা কি হয় নর্মালি। যারা যারা আছে উত্তর দাও যে কাহিনীটা আসলে কি হয় যদি হঠাৎ করে বাস ব্রেক করে, তাহলে তোমার তোমার অবস্থানে কি পরিবর্তনটা হয়। চিন্তা করো, হঠাৎ করে যদি বাসটা ব্রেক করে সেম আগের মতোই, কিন্তু যে তুমি এখন কিন্তু তোমার পুরা শরীরটা চলমান বাসের সাথে, হঠাৎ করে যখন বাসটা ব্রেক করবে তোমার পা কিন্তু বাসের সাথে লাগানো, তার মানে কি পাওটা তোমার ব্রেক করবে, অর্থাৎ পাওটা স্থির হয়ে যাবে। কিন্তু তোমার শরীরের উপর পোর্শনটা এখন গতিশীল, কারণ এতক্ষণ তুমি বাসের সাথে গতিশীল ছিলা। এখন কিন্তু হঠাৎ করে যখন বাসটা ব্রেক করবে, তখন কি হবে, বাসটা তো ব্রেক করলো কিন্তু তোমার শরীরটা তো গতিশীল ছিল এতক্ষণ, তার মানে কি শরীরটা সামনের দিকে ঝুঁকে যাবে, এরকম আর কি। এই দেখো, হঠাৎ করে ধরো বাসটা ব্রেক করলো, করলে কি হবে, ধরো আগে তুমি ব্রেক করার আগে তুমি এরকম ছিলা, ব্রেক করার আগে তুমি এরকম ছিলা, হঠাৎ করে যখন বাসটা ব্রেক করবে তখন কি হবে, তোমার পাটা ঠিকই বাসের সাথে ব্রেক করবে, কিন্তু শরীরের যে উপরের পোর্শনটা সেটা কিন্তু গতিশীল ছিল, সেটা কি করবে, সামনের দিকে ঝুঁকে যাবে, কারণ কি সেটা গতিশীল হতে চাইবে আর কি। আশা করি জিনিসটা বুঝতে পারছো, তখন কি হয়, সামনের দিকে ঝুঁকে যায়। তো এই দুইটা বাস্তব উদাহরণ কিন্তু আমরা জীবনে প্রায়শই দেখতে পারি, যে হঠাৎ করে যখন একটা বাস চলতে শুরু করে, তখন কি আমরা পিছনের দিকে ঝুঁকে যাই, কারণ কি আমাদের শরীরটা স্থির ছিল, স্থির থাকতে চাই, কিন্তু শরীরটা পাটা তো তোমার বাসের সাথে চলাচল করতে চায়। তো এর কারণে কি ফলাফলটা কি হয়, আমরা পিছনের দিকে ঝুঁকে যাই। এবং এই জড়তাটার নাম কি ছিল, স্থিতি জড়তা। তাহলে এই জড়তাটা কি থাকবে, তাহলে এই জড়তার নাম কি হবে, গতি জড়তা। বুঝতে পারছো, যারা যারা ভিডিওটি দেখতে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং এখানে কোনো একটা জিনিস যদি না বুঝো অবশ্যই এখনই জানাও, এখনই জানালে এখনই তোমাদেরকে উত্তরটা দিয়ে দিব। তো জড়তা দুইটা প্রকারভেদ আমরা দেখেছি, এবং প্রকারভেদ আসলে কি বোঝায়, কি আইডেন্টিফাই করে, এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি, যে একটা বস্তু স্থির ছিল, সে স্থির থাকতে চায়, মানে সোজা কথা হচ্ছে বস্তুটা যে অবস্থায় ছিল সে চায় সেই অবস্থায় থাকুক, সে অবস্থাটা পরিবর্তন করাতে চায় না। এই যে চায় না যে বৈশিষ্ট্যটা যে ছিল, এই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে তোমার কি, জড়তা। এবং জড়তার আমি দুইটা তোমার প্রকারভেদ দেখিয়েছি, দুইটা প্রকারভেদ বাস্তব বাস্তব জীবনে কী কী কীভাবে আমরা জিনিসটা অ্যাপ্লাই করি, এই জিনিসটা দেখিয়েছি আমরা এই জায়গার মধ্যে। যে একটা বাস চলাচল করলে, বাস অথবা মেট্রো অথবা যে কোনো যানবাহন চলাচল করলে আমরা কিন্তু এই দুইটা জিনিস ঘটনা কিন্তু আমরা দেখতে পারি। এতটুকু বুঝতে পারলে তোমাদের জড়তা যে আরো, যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করবো আমরা। এখন আসো, জড়তার পরিমাপকটা আসলে কি, মানে আমি জড়তাটা কি দিয়ে পরিমাপ করব, অর্থাৎ কি করলে জড়তাটা বাড়বে আর কোনটা করলে জড়তাটা কমবে, অর্থাৎ জড়তার পরিমাপক। তো এখন যে টপিকটা পড়াবো এটা হচ্ছে জড়তার পরিমাপক। তুমি চিন্তা করো জড়তা পরিমাপটা আসলে কোনটা, কোন জিনিসটা বাড়লে জড়তা বাড়বে আর কোন জিনিসটা কমলে জড়তা কমবে। এর আগে কিন্তু জড়তার জিনিসটা কি এটা কিন্তু তোমরা আলোচনা করা হয়েছে, যে বস্তু যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকতে চায়, এই অবস্থাটা হচ্ছে জড়তা। এখন কি দিয়ে আমরা জড়তাটা বিচার করব, এই জিনিসটা আসলে কি, তো তোমাদের কোনো আইডিয়া আছে? আরিশা বলছে ক্লিয়ার,
এখন বলো তোমরা জড়তা আসলে কি দিয়ে পরিমাপ করবো? আমাদের তো অনেকগুলো আমাদের রাশি আছে, উচ্চতা, উচ্চতা আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনেকগুলো আছে, ভর, তো সময়, কোনটা দিয়ে আমরা জড়তাটা বিচার করবো? তোমরা যারা যারা ক্লাস চেক করছো উত্তর দাও, কোন জিনিসটা আমরা জড়তা দিয়ে বিচার করবো? একবারে সোজা। তুমি চিন্তা করো, একটা বস্তু ধরো, আমি জড়তাটা যখন জড়তা আসলে কি ছিল, বস্তুর অবস্থা পরিবর্তন করালে যে আগের অবস্থা ছিল সেই অবস্থা থাকতে চাও যে প্রবণতাটা, সেটা হচ্ছে জড়তা। তার মানে চিন্তা করো, একটা বস্তু ধরো স্থির রয়েছে, ধরো একটা বস্তু, ধরো এই জায়গার মধ্যে এম বলে একটা বস্তু রয়েছে, আর এই জায়গার মধ্যে M2 ভরের একটা বস্তু আছে। এম দ্বারা ভর প্রকাশ করে, তোমরা এটা গতি চ্যাপ্টারে অলরেডি জেনে আসছো। এম হচ্ছে বস্তুর ভর, এম মানে হচ্ছে মাস, মাস থেকে আসছো তুমি এম। তো এম মানে হচ্ছে বস্তুর ভর। তো এই জায়গার মধ্যে এমন ভরে একটা বস্তু আছে, এই জায়গার মধ্যে M2 একটা বস্তু ভরে বস্তু আছে, এবং দুইটা বস্তু কি স্থির। তো এমন ভরে একটা বস্তু, M2 ভরে একটা বস্তু, দুইটা বস্তু স্থির। এখন চিন্তা করো, এই যে স্থির থাকতে চাও যে প্রবণতাটা, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? তুমি এর গতিশীল করার জন্য একটা কি বল দিতে হবে অবশ্যই। এটা আমরা নিউটনের ফার্স্ট ল থেকে দেখছি যে যদি কোনো একটা বল প্রয়োগ না করো তাহলে কি হবে, সে স্থির থাকলে স্থিরে থাকবে, আর গতিশীল থাকলে গতিশীলে থাকবে। তার মানে কি, স্থির থেকে গতিশীল করার জন্য তোমার কি প্রয়োজন? বল প্রয়োজন। এখন তুমি এই জায়গার মধ্যে বল প্রয়োগ করলা, ওকেও তুমি বল প্রয়োগ করলা। তুমি চিন্তা করো, কার মুভটা বেশি হবে, মুভমেন্টটা কার বেশি হবে, ওর নাকি ওর? যারা যারা লাইভটি দেখছো তারা উত্তর দাও, কার মুভমেন্টটা বেশি হবে, ওর নাকি ওর? মানে কাকে তুমি যদি একটা, দুজনে স্থির রয়েছে, তার মানে কি দুজনের জড়তা আছে, কি জড়তা? স্থিতি জড়তা। দুজনের যেহেতু স্থির, তাহলে দুজনের স্থিতি জড়তা কাজ করবে ওদের মধ্যে। এখন কার স্থিতি জড়তাটা প্রকট, এইটা কোন জিনিসের উপর বিচার করবে? অবশ্যই বস্তুর ভরের উপর। যে বস্তুর ভরটা বেশি, সে বস্তুর কিন্তু জড়তাটা প্রকাশ পাবে বেশি। কারণ কি, ধরো এর ভর হচ্ছে 10 কেজি, আর ওর ভর হচ্ছে 1 কেজি। তোমাদের সিম্পলি একটা বুঝাই, ধরো ওর ভর হচ্ছে 10 কেজি, ওর ভর হচ্ছে 1 কেজি। তাহলে তুমি বলো কাকে মুভ করানো তোমার ইজি, বল প্রয়োগ করে কাকে মুভ করানো তোমার জন্য ইজি হবে? তোমরা উত্তর দাও, ওকে নাকি ওকে? অবশ্যই কমন সেন্স সবার, ওকে ইজি হবে, ওকে কঠিন হবে। এই যে ওকে কঠিন হলো, তোমার কি জড়তাটা আসলে কি ছিল? যে আগের অবস্থায় ছিল, সে আগের অবস্থায় থাকবো, আমি চেঞ্জ হবো না। তার মানে আমাকে যদি চেঞ্জ করতে বেশি কষ্ট হয়, তার মানে কি আমার জড়তাটা বেশি। আর আমাকে যদি চেঞ্জ করাতে একবার ইজি হয়, তার মানে কি আমার জড়তাটা কম। তাহলে জড়তাটা আসলে কার উপর ডিপেন্ড করছে? বস্তুর ভরের উপর। যে বস্তুর ভর বেশি সে বস্তুর জড়তা বেশি, যে বস্তুর ভর কম সে বস্তুর জড়তা কম, সোজা হিসাব। এটা তোমার স্থির বস্তু, স্থিতি জড়তার ক্ষেত্রেও, গতিশীল জড়তার ক্ষেত্রেও। তো স্থিতি জড়তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তুর ভর কম হলে কি, তাকে মুভ করানো ইজি। আর মুভ করানো ইজি মানে কি, যে তার জড়তা কিন্তু কম। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার নাকি, এটা জানো তোমরা? হুম। আর এসে উত্তর দিয়েছে যে M2, মানে M2 বস্তুর ভর হচ্ছে কম, তার মানে তার জড়তা কম, অর্থাৎ তাকে কি মুভ করানো ইজি। তাহলে দেখো এই জায়গার মধ্যে যদি এমন যেহেতু M2 থেকে বড়, তার মানে কি প্রথম বস্তু জড়তা, জড়তা কি গ্রেটার দেন দ্বিতীয় বস্তু জড়তা। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো? আনিশা বলছো জি স্যার ক্লিয়ার। তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানো এখন।
এটা হচ্ছে তোমার কি স্থির জড়তার ক্ষেত্রে, যে স্থিতি জড়তা দেখতে পাচ্ছি আমরা, যে বস্তুর ভর কম সেই বস্তুর জড়তাটা কম, কারণ কি তাকে মুভ করানো ইজি। তার মানে যার আগে যে থাকার প্রবণতাটা, আগে যে স্থির ছিল, সে স্থির থাকার যে প্রবণতাটা, এই প্রবণতাটা তার মধ্যে কম, তার মানে তার জড়তাও কম। এটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে। এখন চিন্তা করো, সেম একটা এম ভরে একটা বস্তু গতিশীল ভি বেগে, এমন ভরে বস্তু, আরেকটা M2 ভরের বস্তু, সেও ভি বেগে গতিশীল, অর্থাৎ দুজনের ব্যাগ কিন্তু সেম। এখন তুমি চিন্তা করো, ও গতিশীল ও গতিশীল, এখন কাকে থামানো ইজি? থামানো মানে কি, সে আগে গতিশীল ছিল, এই গতি থেকে আমি স্থিতিতে কনভার্ট করবো। এখন কাকে ইজি? ধরো ওর হচ্ছে 1 কেজি সেম, সেম রাখতে চাইলে এই জায়গার মধ্যে ওর হচ্ছে ধরো 10 কেজি ভরের বস্তু, আর হচ্ছে ও 1 কেজি ভরের বস্তু। তুমি বলো কাকে ইজি কাকে কঠিন? অবশ্যই কমন সেন্স, যে 10 কেজি বস্তুর যে ভরটা, 10 কেজি ভরের যে বস্তুটা রয়েছিল, সে বস্তুটাকে থামানো যতটুকু কঠিন, 1 কেজি ভরের যে বস্তুটা রয়েছিল, সে বস্তুটাকে থামানো কিন্তু অনেক ইজি। যেহেতু অনেক ইজি, তার মানে কি তার আগের যে অবস্থাটা ছিল এই অবস্থাটা পরিবর্তন করানো ইজি, এবং আগের যে অবস্থাটা ছিল এই অবস্থাটা কিন্তু জড়তা, তার মানে কি জড়তাটা পরিবর্তন করানো ইজি, তার মানে তার জড়তাটা কম। তার মানে দেখো যার ভর কম তার কিন্তু জড়তা কম। এই জায়গার মধ্যে আমরা কিন্তু দেখছিলাম যে স্থির ছিল, এই স্থিরটাকে যদি আমি পরিবর্তন করাতে চাই, তখন কিন্তু আমার যে বলটার প্রয়োজন সেটা কিন্তু ভরে কিন্তু ডিপেন্ডেন্ট ছিল, যার ভর কম তার কিন্তু বলটা আমার কম প্রয়োগ করা লাগছে, অর্থাৎ কষ্টটা আমার কম হচ্ছে। সেম কিন্তু গতিশীল বস্তুর ক্ষেত্রেও, অর্থাৎ গতি জড়তার ক্ষেত্রেও, গতিশীল বস্তুর ক্ষেত্রে যে জড়তা সেটা হচ্ছে গতি জড়তা, এবং স্থির বস্তুর ক্ষেত্রে যে জড়তা সেটা হচ্ছে তোমার স্থির জড়তা, স্থিতি জড়তা। এতটুকু বুঝতে পারছো তোমরা, যে একটা বস্তু গতিশীল ছিল এবং গতিশীল, সেম কি হবে, এমন যেহেতু এটাতে M2, তাহলে এটা কিন্তু আমরা দুজনের ক্ষেত্রে কাজে দেয়। এটা কিন্তু দুজনের ক্ষেত্রে, যে যার বস্তুর ভর বেশি তার জড়তা বেশি, যে বস্তুর ভর কম তার জড়তা কম। এ পর্যন্ত বুঝতে পারছো তোমরা যারা যারা ক্লাসটি করছো? এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে কোনো প্রশ্ন আছে নাকি না, এবং বুঝতে পারলে একটা করে এক্স লেখো। এটা কিন্তু একবার ইজি। তুমি চিন্তা করো, একটা সাইকেল আসলে এই সাইকেলটাকে থামানো যতটুকু কঠিন, একটি ট্রাক আসলে ট্রাকটি থামানো কঠিন না বেশি আর সহজ? অবশ্যই আরো কঠিন। কারণ কি? কারণ হচ্ছে তোমার ট্রাকের ভর বেশি, যেহেতু তার ভর বেশি, তাহলে যে গতিতে সে গতিশীল অবস্থায় আসছিল, এই গতিশীলটাকে পরিবর্তন করা আমার স্থিতি করানো অনেক তুলনামূলকভাবে অনেক কঠিন। এই কারণে কি তার জড়তাটা বেশি। আরিশার, মুবিন, ইনুল, যারা যারা উপস্থিত হচ্ছ ক্লাসে অবশ্যই তোমরা কমেন্ট করো, মানে রেসপন্স করো আর কি। আরিশা আরিশা সবচেয়ে বেশি অ্যাটেন্টিভ ছিল ক্লাসের মধ্যে। তো আরিশা বুঝতে পারছে, তার মানে তোমরা যারা যারা রয়েছে তারা অবশ্যই বুঝতে পারছো আশা করি। তো আমি পরে পার্টে যাই আর কি। এখন এতটুকু যদি বুঝতে পারো, তাহলে পরবর্তীতে যে আমি যে এই অধ্যায়ে যে যতগুলো এমসিকিউ আসছিল বিগত বোর্ড কোশ্চেনে, তো এই এমসিকিউগুলো কিন্তু তোমরা ইজিলি আনসার করতে পারবা। তো আমি কয়েকটা এমসিকিউ শর্ট স্যাম্পল হিসেবে আনছি, এগুলো তুমি দেখো একটু। প্রথম এমসিকিউ, জড়তার পরিমাপক কোনটি? চট্টগ্রাম বোর্ড 2019। উত্তর দাও তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো, উত্তর দাও। এটা উত্তর কি কত হবে? আরিশা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে উত্তর দাও এই জায়গার মধ্যে, তোমার যেহেতু কোশ্চেন নাই কোনো। আফসানা আসছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু মাত্র ক্লাসে জয়েন করেছো, তুমি একটু আগে থেকে ক্লাসটা একটু তাড়াতাড়ি করে ক্লাসে দেখে এই পর্যন্ত আসো। বেশি আগাই নাই, অল্প আগিয়েছি। গত ক্লাসে যে আলোচনা করা হয়েছিল নিউটনের প্রথম সূত্র, এই সূত্রের যে অ্যাপ্লিকেশনটা এই জায়গার মধ্যে এতক্ষণ আমরা আলোচনা করেছি। আমরা এখনো নিউটনের দ্বিতীয় সূত্রে ঢুকিনি। এটার উত্তর তোমরা বলো যারা যারা ক্লাসে এতক্ষণ ছিলা।
আর এসে তুমি উত্তরটা বলো, আর অথবা যারা যারা ক্লাসে ছিল তোমরা উত্তরটা বলো, এর উত্তরটা কি হবে, যে জড়তার পরিমাপক কোনটি। আগে স্লাইডে দেখানো হয়েছে জড়তার পরিমাপক কোনটি, ভর। রাইট আনসার। এটা উত্তর কি, বস্তুর ভর। কেমনে ভর, কেন ভর, এটা কিন্তু একবারে এই গত স্লাইডে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। জড়তা যে দুইটা প্রকারভেদ, এই দুই প্রকারভেদের কিন্তু ক্ষেত্রে কিন্তু যার ভর বেশি তার জড়তা বেশি। আদিল রহমান সেও কারেক্ট আনসার দিচ্ছে যে উত্তর সি, অর্থাৎ বস্তুর ভর। তো এরপর একটা যাই আমরা, এখন সেকেন্ড প্রশ্ন, সমায়তনের নিচের কোনটির জড়তা বেশি। একটু ট্রিকি প্রশ্ন, যারা সূত্রটা জানো তারা অবশ্যই জানবা, উত্তরটা দিতে পারবা। একটু ট্রিকি প্রশ্ন, যে সমায়তনের নিচের কোনটির জড়তা বেশি। আচ্ছা, জড়তার পরিমাপক কোনটা, আগে বলেছি শুধুমাত্র ভর, আগে প্রশ্নের উত্তর দিয়েছে শুধুমাত্র ভরটা হচ্ছে তোমার জড়তার পরিমাপক। এখন বলছি তোমার সমায়তনের দুইটা বস্তুর কোনটা জড়তা বেশি। যারা যারা ক্লাসে উপস্থিত আছো তোমরা উত্তরটা দিয়ে দাও। তোমরা কি একটা সূত্র জানো, আমি কি বলছিলাম জড়তার পরিমাপক কোনটা, ভর। তো ভরের একটা সূত্র রয়েছে কিন্তু, এম ইকুয়ালস টু কি, ভিরো। এখন এই চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে কার জড়তা বেশি হবে, যার এম বেশি হবে। একবারে ইজি, এম ইকুয়ালস টু ভিরো, এটা কি তোমরা জানো জানো এই রোটা আসলে কি, ঘনত্ব বস্তুর। তো বস্তুর ঘনত্ব হচ্ছে রো। এখন কি বলছি, সমায়তনে, তার মানে এই চারটা কিন্তু আমি সেম আয়তনে নিছি। তার মানে এই যে রো ভিটা, সরি এটা হচ্ছে রো ঘনত্ব, তো এই যে ভিটা, এই ভিটা কিন্তু চারজনের সেম। তাহলে কার এম বেশি হবে, যার রো এর মান বেশি হবে। অর্থাৎ তোমার এই জায়গার মধ্যে ফ্যাক্টরটা আসলে কি, ফ্যাক্টরটা হচ্ছে তোমার রো। তো যার রো বেশি তার কিন্তু এম বেশি হবে, কারণ কি চারটার আয়তন সেম। তার মানে এম ইকুয়ালস টু যেহেতু ভিরো, তার মানে যার রো বেশি তার এম বেশি। এখন কার রো বেশি, এটা মুখস্থ টাইপের প্রশ্ন, যে এই জায়গার মধ্যে সবচেয়ে, এই চার লোহা, সোনা, বরফ, রূপা, এদের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব কার, সোনার ঘনত্ব সবচেয়ে বেশি, 19,300 কেজি পার মিটার কিউবের মতো। হ্যাঁ বি, না লোহা হবে না। একজন উত্তর দিয়েছে এ, আর আরিশা উত্তর দিয়েছে যে লোহা হবে কিনা। এখন এটা হচ্ছে যারার এই ঘনত্বের যে মানটা যারা জানা তারা উত্তর দিতে পারবে, যারা জানা নাই তারা উত্তর দিতে পারবে না। তো এটা প্রেশার নাই, প্রেশারটা শুধুমাত্র বুঝতে তো পারছো যে যার ঘনত্ব বেশি তার কিন্তু জড়তা বেশি হবে। কেন, কারণ হচ্ছে চারটারে কিন্তু ভি সমান। ভি সমান কেমনে, আমরা কিন্তু বলে দিয়েছি যে সমায়তন, তার মানে ভি সেম। তো প্রশ্নটা ইজি, কঠিন না, ইজি প্রশ্ন। শুধুমাত্র তুমি যদি ইস্যুটা জানো এম ইকুয়ালস টু ভিরো, তাহলে কিন্তু ইজিলি তুমি আনসার করতে পারো। এটাও কিন্তু তোমার, এটা কিন্তু আবার জড়তার উপর, তোমরা এরকম ভাবো না যে তোমার ঘনত্বের উপরে নির্ভর করে, যে যার ঘনত্ব বেশি তার জড়তা বেশি। আসলে কিন্তু জিনিসটা এমন না, তোমার কিন্তু নির্ভর করছে তোমার কার উপর, নির্ভর করছে কিন্তু তোমার ভরের উপরে। এখন ভরের যে সূত্রটা, এটা কি এম ইকুয়ালস টু ভিরো, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যার সবারই কিন্তু ভিটা সেম। তার মানে কি, যাদের রো বেশি তাদের এম এর মানটা বেশি। তো এই জায়গার মধ্যে আদিন রহমান কারেন্ট আনসার দিয়েছে যে উত্তর হচ্ছে পেপার বি। তো পরবর্তী কোশ্চেনে আমি যাই এখন। আচ্ছা পরবর্তী আর কোশ্চেন নাই, আরো তো কয়েকটা কোশ্চেন থাকার কথা। আচ্ছা আমি দেখি তারাও। আচ্ছা একটা প্রশ্ন তোমাদেরকে আমি বড়ি করি, যে তোমার হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এটা হচ্ছে কোন ধর্মটা প্রকাশ করে বস্তুর, একটা পদার্থের কোন ধর্মটা প্রকাশ করে হচ্ছে নিউটনের প্রথম সূত্র। উত্তর দাও তোমরা যারা যারা আছো। যে নিউটনের প্রথম সূত্র, এটা আসলে বস্তুর কোন ধর্মটা প্রকাশ করে। এতক্ষণ যা আলোচনা করছি আমি কি বলছিলাম, যে এটা কিন্তু এই যে এই জায়গার মধ্যে আমি আলোচনা করছি নিউটনের প্রথম সূত্র। এই যে আজকে যে টপিকটা পড়িয়েছি জড়তা,
এই জড়তা কিন্তু এই জায়গার মধ্যে আমি লিখছিলাম, যেটা কিন্তু নিউটনের প্রথম সূত্রের কিন্তু একটা অ্যাপ্লিকেশন জড়তাটা। তার মানে নিউটনের প্রথম সূত্র আসলে কি, জড়তার বস্তু জড়তার যে ধর্মটা সেটাই ধারণা দেয়। এতটুকু বুঝতে পারছো তোমরা? তাহলে একটা এমসিকিউ ছিল জায়গার মধ্যে অ্যাড করা হয়নি, যে নিউটনের আমি তোমাদেরকে দিয়ে দিব যদি প্রয়োজন হয়, যে নিউটনের প্রথম সূত্র তোমার হচ্ছে বস্তুর কোন ধর্মটা হচ্ছে তোমার প্রকাশ পায়, এটা হচ্ছে কোনটা, বস্তুর জড়তা ধর্মটা। আচ্ছা আরেকটা উত্তর দাও তোমরা, আমি জায়গার মধ্যে লিখি। গাড়ি ব্রেক করলে কোন জড়তা প্রকাশ পায়? তোমরা যারা যারা এতক্ষণ ক্লাসে ছিল তারা ইজিলি আনসার করতে পারবে, গাড়ির ব্রেক করলে কোন জড়তা। আনসার দাও তোমরা, যারা যারা ক্লাসে আছো তারা তারা আনসার দাও, যে গাড়ি ব্রেক করলে কোন জড়তা প্রকাশ পায়। প্রশ্নটা এমন ছিল যে গাড়ি যদি ব্রেক করে তাহলে আমরা কি নর্মালি কি দেখি, সামনের দিকে ঝুঁকে যাই। এই সামনের দিকে ঝুঁকের কারণটা কি আসলে, এই আমি যখন গাড়ির ব্রেক করে তখন আমরা সামনের দিকে ঝুঁকে যাই কেন, অর্থাৎ গাড়িতে যখন আমরা ব্রেক করি তখন আসলে কোন জড়তাটা প্রকাশ পায়, স্থিতি জড়তা নাকি গতি জড়তা? যারা যারা এতক্ষণ ক্লাসে ছিল অবশ্যই তোমরা জানবা গাড়ি ব্রেক করা মানে কি, সে গতিশীল ছিল, যেহেতু এখন ব্রেক করবে তার মানে গতিশীল থেকে স্থিতিশীল আসবে, সামনে ঝুঁকে যাবে, তাহলে এটা কোন জড়তা, গতি জড়তা। তাহলে এটা আনসার কি, গতি জড়তা। ইজি আনসার। আমি কি বলছিলাম, জড়তার যে প্রকারভেদটা এটা নির্ভর করে কি, তুমি যে আগে যে অবস্থায় ছিল সে অবস্থার উপর নির্ভর করে। এখন যেহেতু গাড়ি ব্রেক করছে তার মানে আগে কোন অবস্থায় ছিল, গাড়িটা চলনশীল ছিল অর্থাৎ গতিশীল অবস্থায় ছিল। আর সে তো স্থিতি জড়তা না, এটা হচ্ছে গতি জড়তা। আমি কিন্তু এতক্ষণ আলোচনা করেছি যে তোমার হচ্ছে গাড়িটা যে অবস্থায় ছিল, অর্থাৎ তুমি যে অবস্থায় ছিলা এই অবস্থা থেকে যখন পরিবর্তনটা ঘটাবে জড়তাটা কিন্তু ওই জড়তা হবে। অর্থাৎ তুমি আগে যেহেতু গতিশীল ছিলা তার মানে এখন যেহেতু জড়তাটা পরিবর্তন হবে তার মানে সেটা গতি জড়তা হবে। বুঝতে পারছো আরিশা? উম, যারা যারা ক্লাসে উপস্থিত আছো উত্তরটা তোমরা বুঝতে পারছো কিনা, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বলো, অবশ্যই জানাও, কমেন্ট করো। এতটুকু যদি বুঝতে পারো আমরা ক্লাসের যে নেক্সট পার্টটা সেই নেক্সট পার্টে প্রবেশ করবো। হ্যাঁ এখন সঠিক উত্তর দিয়েছে জগৎ। আচ্ছা তাহলে আমি ক্লাসে আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নাই। এখন কিন্তু নিউটনের যে প্রথম সূত্রটা এই সূত্রটা কিন্তু আমরা ক্লোজ করলাম। আসলে এই সূত্র থেকে আমরা কি জানতে পারছি, এই সূত্র থেকে আমরা প্রথম জানছি যে আসলে বলটা কি, অর্থাৎ বলটা আসলে জিনিসটা কি সেটা নিয়ে আমরা ধারণা পেয়েছি, এবং জড়তা নিয়ে আমরা ধারণা পাইছি বিস্তারিত। এখন বলটা কি সেটা আমরা ধারণা পাইছি, কিন্তু বলটা যে মেজার করবো আমরা, পরিমাপ করবো, সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না এতক্ষণ। এখন এটা পরিমাপ করবো কোন সূত্র দেওয়া, নিউটনের দ্বিতীয় সূত্র দেওয়া। এখন বল যে আমরা পরিমাপ করবো এই পরিমাপটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে করবো। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা তোমরা একবার একটু পড়ো যে কি লেখা আছে। আরিশা বুঝছে, জি স্যার বুঝছি। আফসানা বলছে জি স্যার বুঝেছি। তুমি একটু একবার পড়ো আসলে জিনিসটা কি বোঝায়। আমরা কিন্তু এতক্ষণ বলটা কি এটা ধারণা পাইছি, কিন্তু বলটা আসলে পরিমাপ কেমনে করবো, আমরা সব কিছু আগের চ্যাপ্টার সব কিছু পরিমাপ করছি, আমরা বেগ, ত্বরণ, তারপর মন্দন সব কিছু আমরা পরিমাপ করতে পারছি, কিন্তু এখনও কিন্তু বলটা আমরা পরিমাপ করা হয় নাই, বলটা একটু কম নাকি বেশি সেটা কিন্তু এতক্ষণ আমরা পরিমাপ করতে পারি নাই। এখন সেটা পরিমাপ করবো যার মাধ্যমে, সেটা হচ্ছে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড সেকেন্ড রুল অফ নিউটন, সেকেন্ড ল অফ নিউটন। এই যে আমাদের লেখা আসলে কি, আমি যেভাবে লেখা সেভাবে তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে কি লেখা, বস্তু, আচ্ছা জায়গার মধ্যে তোমার বটা মিস আছে।
আচ্ছা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনের সেদিকে ঘটে। তো এই জায়গার মধ্যে একটা নতুন টপিক তোমরা জানছো, নতুন একটা তোমার শব্দ তোমাদের জন্য সামনে আসছে, সেই টপিকটা হচ্ছে তোমার ভরবেগ। এখন ভরবেগ নিয়ে বিস্তারিত সব আলোচনা তোমরা সামনে আগামী ক্লাসগুলোতে জানবে। শুধুমাত্র এটা জানার জন্য মানে এখন যতটুকু আছে এই সূত্রটা তোমার সূত্রটা প্রমাণ করার জন্য, প্রতিপাদন করার জন্য যতটুকু লাগে ততটুকু আমি দেখাবো। তাহলে ভরবেগ আসলে জিনিসটা কি? ভরবেগ এখন ভরবেগটা যা দ্বারা প্রকাশ করা সেটা হচ্ছে পি। নামের মধ্যে কিন্তু তুমি সূত্রটা জানছো যে ভরবেগ পি গ্রস্ত কি হবে, ভর আর বেগ, এই দুটোর তো ভরবেগ, তার মানে ভর আর বেগের যে গুণফল সেটা হচ্ছে ভরবেগ, সোজা হিসাব। এর থেকে বেশি জানার দরকার নাই। আগামী ক্লাসগুলোতে ভরবেগ নিয়ে তোমাদের আলোচনা আছে, সংঘর্ষ নিয়ে আলোচনা আছে। তো সেই জায়গার মধ্যে ভরবেগ কেমন ইউজ করা হয়, ভরবেগের অ্যাপ্লিকেশন আসলে কি তোমাদের, সেটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে, অঙ্ক আছে, অনেক কিছু আছে। শুধুমাত্র এই যে নিউটনের দ্বিতীয় সূত্র রয়েছে এটা বোঝার জন্য তোমার যে ভরবেগ যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা জানো যে ভরবেগ আসলে কি, ভর আর বেগের গুণফল, মানে হচ্ছে ভর ইন্টু বেগ। এখন ভর দেখি কি দ্বারা প্রকাশ করা হয়, ভর মানে কি মাস, তাহলে মাস কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা। আর ব্যাগ কি দ্বারা প্রকাশ করা হয়, আগের অধ্যায় তোমরা গতি অধ্যায় পড়ছো, ওই জায়গায় ব্যাগ অনেক ইউজ করছো, তাহলে ব্যাগ কি দ্বারা প্রকাশ করা হয়, এমবি। তাহলে পি কেসটু কি, এমবি। অতটুকু শুধুমাত্র তোমরা জানো, নিশ্চয় বুঝছো? এতটুকু কি বুঝতে পারছো তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো? তাহলে আমার এই জায়গার মধ্যে কি বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনকে প্রকাশ করা হয় কি দ্বারা, ডেল দ্বারা। যে যেমন যদি আমি বলি ডেল পি, পরিবর্তন মানে কি, শেষ মানে আদি। ধরো একটা বস্তু, আচ্ছা এই জায়গার মধ্যে একটা চিত্র আঁকি আগে। নিউটনের প্রথম সূত্রে কিন্তু আমরা বস্তুর বলটা প্রয়োগ না করলে কি কি ঘটতে পারে সেই জিনিসটা দেখছি, কিন্তু এখন কিন্তু আমরা বল প্রয়োগ করব, এবং বলটা কিন্তু কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। এটাই অধ্যায় শুরুতে বলে আসছে যে বল কি, অধ্যায়ের নাম কি, এফ বল ফোর্স, ফোর্সের যে এফ প্রথম অক্ষর এফ, এফ দ্বারা কিন্তু বল প্রকাশ করা হয়। এখন নিউটনের প্রথম সূত্রে আমরা জানছি কি, বস্তুর উপর বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে কি কি হতে পারে। এখন আমরা কি জানবো, বল যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে। তো একটা সেম একটা বস্তু ধরো এরকম এম বড় একটা বস্তু, এখন এর উপর আমি বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, সোজা হিসাব। এবং এই বস্তুটা তোমার ধরো ভি বেগে চলমান ছিল, ভি ওয়ান বেগে চলমান ছিল। এখন যখন আমরা বল প্রয়োগ করলাম তখন কি আর ভি বেগে চলমান থাকবে, তখন তো আর ভি বেগে চলমান থাকবে না, তখন কিন্তু তোমার ব্যাগটা বৃদ্ধি পাবে, কারণ কি তার উপর একটা বল প্রয়োগ করছো তুমি। তখন কি হবে, বস্তুর ভর তো কোনো পরিবর্তন হবে, ভর এম এ থাকবে। এখন কি তুমি যখন বলটা প্রয়োগ করছো এখন কি বস্তুর ভর আর এম থাকবে, ভি ওয়ান থাকবে না। এখন ধরো ব্যাগটা বৃদ্ধি পেয়ে ভি টু হলো, নিশ্চয় বুঝতে পারছো? এখন যেহেতু ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে তাহলে ডেল ভি আসলে কি, ডেল ভি মানে কি বোঝায় তোমার, বেগের পরিবর্তন। আর পরিবর্তন মানে সবসময় কি, শেষ মানে সাদি। তার মানে কি শেষ মানে কোন সময়, ভি টু। শেষ মানে কোনটা, ভি টু। আর আদি মানে কোনটা, ভি ওয়ান। তার মানে ডেল ভি ইকুয়ালস টু কি, ভি টু মাইনাস ভি ওয়ান, রাইট। এখন কি তাহলে ডেল পিটা কি হবে, ডেল মানে হচ্ছে তোমার পরিবর্তন, এই জায়গাটা একটু ছোট করে লিখি, ডেল মানে হচ্ছে তোমার পরিবর্তন। আর পরিবর্তন যশ তোমাদের এই জায়গার মধ্যে যতই পরিবর্তন আসুক সব পরিবর্তনের ক্ষেত্রে একটাই সেটা হচ্ছে তোমার শেষ মানে সাদি। পরিবর্তনের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে তোমার শেষ মেনে সাদি। এখন শেষ মেনে সাদির মানে তোমার মাঝে মাঝে ধর একটা বস্তু কম ছিল এখন বাড়লো, তাহলে শেষ মেনে যদি আদি বড় করো তাহলে কিন্তু পজিটিভ আসবে। আর যদি তোমার একটা বস্তু বেশি ছিল কমলো তাহলে কি শেষ মেনে সাদি আদি করলে কি হবে, নেগেটিভ হবে। এই পজিটিভ নেগেটিভ নিয়ে তোমাদের কোনো ঝামেলা করার কোনো দরকার নাই, তোমরা শুধুমাত্র শেষ মেনে সাদি সবসময় ইউজ করবা। যদি পজিটিভ আসে তাহলে কি বুঝবা, এই যে বস্তুর ব্যাগটা অথবা যা আছে তারা বাড়ছে। আর যদি তোমার নেগেটিভ আসে তাহলে কি বুঝবা তুমি, বস্তুর ব্যাগ ছিল, বস্তুর ভর ব্যাগ যা থাকুক সেটা কি কমছে, সেটা হচ্ছে তোমার বস্তুর নেগেটিভ মানে বোঝায়। এতটুকু বুঝতে পারছো তোমরা? আফসানা বলছে বুঝেছি জি স্যার।
আচ্ছা এখন কি ডেল মানে কি শেষ মানে আদি। এখন বস্তুর ভরবেগের যে পরিবর্তনটা কি হবে, শেষ ভরবেগ মানে আদি ভরবেগ। এখন শেষ ভরবেগ কোন জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে। তো ওর ভরবেগ কত হবে, ভরবেগ মানে কি বুঝেছিলাম আমরা, ভর ইন্টু বেগ। তাহলে ওর ভরবেগ কত, এম ভি টু। আর ওর ভরবেগ কত, ভর তো দুই জায়গাতে সেম। তুমি একটা বস্তুরে বল প্রয়োগ করলে কিন্তু ভর আর পরিবর্তন হবে না। তুমি চিন্তা করো, একটা ধরো তুমি একটা বস্তু রয়েছে এই জায়গার মধ্যে, ধরো এই বস্তুটা আছে, এই বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, বস্তুর কি ভর পরিবর্তন হয়ে যাবে, ভরের পরিবর্তন ধরা হবে না। তাহলে এই জায়গার মধ্যে যে ভর থাকবে এই জায়গার মধ্যে সেম ভরে থাকবে, এবং দুইটা ভরকে আমি কি ধরে নিছি, এম ধরে নিছি। তাহলে বস্তুর যদি ভর এটা হয়, তাহলে এই জায়গার মধ্যে তোমার ভরবেগ কত হবে, এম ভি ওয়ান। তাহলে আদিতে ছিল এম ভি ওয়ান, পরবর্তীতে কি হয়েছে এম ভি টু। তাহলে ডেল মানে কি শেষ মানে আদি, তাহলে কি হবে তোমার ডেল পি মানে কি শেষ ভরবেগ মানে আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ কি পি টু, আদি ভরবেগ কত পি ওয়ান। তাহলে কত হবে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান। তাহলে এমটা এই জায়গার মধ্যে আমরা কমন নিতে পারি, এম ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এতটুকু বুঝতে পারছো তোমরা যে বস্তুর ভরবেগের পরিবর্তন, এই যে জায়গার মধ্যে যে প্রথম জিনিসটা ছিল বস্তুর ভরবেগের পরিবর্তন। নাজিবা নুরি মাত্র আসছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা মাত্র জয়েন করছো তোমরা একটু ক্লাসটা আগে থেকে একটু টেনে আসে দেখো, তোমরা দেখে এই জায়গার মধ্যে বোঝাও। তোমরা ক্লাসটা শুরু থেকে জয়েন করো, জয়েন করে আর কি এই পর্যন্ত তোমরা একটু তাড়াতাড়ি করে টেনে আসো তোমাদের অনুযায়ী আর কি। এই যে আমরা ভরবেগ যে পরিবর্তনটা করতে হলো, এটা কিন্তু আমরা অলরেডি মেজার করে ফেলেছি। স্যার একটু দেরি হয়েছে, সমস্যা নাই, তোমরা ক্লাসটি শুরু থেকে জয়েন করে একটু টেনে আসো এই পর্যন্ত, একটু স্পিডে আবার এই পর্যন্ত আসো তোমরা। এখন কি বলছে তোমাদের এই জায়গার মধ্যে কি শুধুমাত্র ভরবেগের পরিবর্তন বলছে নাকি, একটু ভালো করে লক্ষ্য করো। বলছে কি পরিবর্তনে হার, হার মানে কি বোঝায় তোমার, এই যে হার জিনিসটা আসলো, এই হার জিনিসটা আসলে কি বোঝায় তোমাদের। তোমরা একটা জিনিস মনে রাখবা, যখনই কোনো হার আসবে তুমি সিম্পলি তার টি দ্বারা ভাগ করে ফেলবা। তার এই জায়গার মধ্যে আমরা ভরবেগের পরিবর্তন আসলাম, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন ডেল পি। তার যদি হার আসলো তাহলে কি করবো আমরা, টি দ্বারা ভাগ করবো। তাহলে ভরবেগের পরিবর্তন হার মানে কি ডেল পি বাই টি। এটা কি হবে ইকুয়ালস টু এম এম ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই টি। এটা তো আসলো, নিশ্চয় বুঝতে পারছো, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এতটুকু হার মানে কেন টি দ্বারা ভাগ করা হয়, ধরো ধরো তোমার হার মানে কি বোঝায়, একক সময়ে না, একক সময়ে। ধরো তুমি টি সময়ে ডেল পি পরিমাণ চেঞ্জ হয়েছে, তাহলে হার মানে কি একক সময়ে। তাহলে একক সময়ে কতটুকু চেঞ্জ হবে, ডেল পি বাই টি। ঐকিক নিয়ম তোমরা অলরেডি অনেক করে আসছো, ঐকিক নিয়মটা কেমনে হয়, তাহলে একক সময় কি হবে ডেল পি বাই টি। টি সময়ে যদি ডেল পি পরিমাণ তোমার চেঞ্জ হয়, তাহলে একক সময় কতটুকু চেঞ্জ হবে ডেল পি বাই টি। আর দেখো তুমি যখন হার বলছো, হার মানে কি একক সময়ে, আর যখনই তুমি একক সময় কাউন্ট করো তখন কিন্তু নিচে একটা টি আসে পড়ে। তো এই টিটা আমি এই জায়গার মধ্যে আসলাম। তাহলে তুমি যত অঙ্ক করবা সবসময় কি একটা জিনিস মনে রাখবা, যখন কোনো একটা হার আসে তোমরা সিম্পলি টি দ্বারা ভাগ করে নিবা। এতটুকু বুঝতে পারছো। এখন পরে প্রশ্নটা যাই তোমরা, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই যে ভরবেগের পরিবর্তন হার এই পর্যন্ত আসলো। তো কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা পরের প্রশ্নটা আমরা পরে রাখি, প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এটা হচ্ছে তোমার সমানুপাতিক এফ। এফটা কি প্রযুক্ত বল, যে বাহ্যিক যে বলটা আমি প্রয়োগ করছি সেটা হচ্ছে তোমার এফ বা প্রযুক্ত বল। এতটুকু বুঝতে পারছো তোমরা। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। নিউটনের যে দ্বিতীয় সূত্রটা ছিল সেটা আমরা ডিকোড করা ডান, যে তোমার বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন তুমি একটা সমানুপাতিক চিহ্ন আছে, আমি তো সূত্র লাগবে, সূত্রের মধ্যে কি কোনো সময় সমানুপাতিক চিহ্ন থাকে, সূত্রের মধ্যে সবসময় কি থাকে সমান চিহ্ন থাকে। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠাইয়া একটা সমান চিহ্ন দিব। তাহলে এই জায়গার মধ্যে আমি রাখলাম এম ভি মাইনাস ইউ
ডিভাইড বাই টি, আমি সমানুপাতিক চিহ্ন উঠায়া একটা সমান চিহ্ন দিলাম। আর যখনই তুমি একটা সমানুপাতিক চিহ্ন উঠে একটা সমান চিহ্ন দিবা, তখন কিন্তু একটা তোমার কনস্ট্যান্ট আনা লাগবে, সেটাকে একটা ধ্রুবক আনা লাগবে। আর এই জায়গার মধ্যে আমি ধ্রুবকটা ধরে নিলাম কে, আর সাথে কি হবে, এফ গুণাকার থাকবে। এতটুকু বুঝতে পারছো? বস্তুর ভরবেগের পরিবর্তন হাল প্রযুক্ত বলে সমানুপাতিক, এর থেকে আমরা এই জিনিসটা আনলাম। এখন এই জায়গার মধ্যে কি তোমরা সূত্র দেখতে পারতেছো? তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো এবং যারা যারা গত চ্যাপ্টার অর্থাৎ গতি চ্যাপ্টারটা তোমরা পড়ে আসছো, তোমরা কি এই জায়গার মধ্যে কোনো একটা সূত্র দেখতে পাচ্ছ? একটু ভালো করে দেখো তো, এই জায়গার মধ্যে কোনো সূত্র দেখতে পাচ্ছ কিনা? এই দেখো তো, এতটুকু দেখো তো, ভি মাইনাস ইউ বাই টি। তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা তাড়াতাড়ি করে আনসার দাও। এই ভি মাইনাস ইউ বাই টি এই জিনিসটা কোথায় দেখছো এবং এটা মান কত? আচ্ছা, পিছনে পড়াটা পড়ছো, যেটা পাই নাই তাহলে এখান থেকে তুমি ক্লাস স্টার্ট করো, তাহলে হবে। এবং লাস্টে যখন স্লাইডটা দেওয়া হবে, ওই স্লাইডটা যাচ্ছে একবার চোখ বুলায় যায়। তাড়াতাড়ি করে আনসার দাও, এই জিনিসটা আসলে কি বোঝায়, ভি মাইনাস ইউ বাই টি। তোমরা যারা যারা গতি চ্যাপ্টার পড়ছো অবশ্যই আনসার করা উচিত। এই জিনিসটা কি তোমরা অলরেডি পড়ছো না? এই জিনিসটার মান কত? ত্বরণ এ। ত্বরণ মানে কি ছিল? ব্যাগের পরিবর্তনের হার। এই দেখো, এই জিনিসটা কিন্তু এই জায়গার মধ্যে আসছে। ত্বরণ আসলে কি বোঝায়? ব্যাগের পরিবর্তনের হার, মানে শেষ পরিবর্তন মানে কি, শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে শেষ বেগ কত ভি, আদি বেগ কত ইউ। তাহলে ভি মাইনাস ইউ হচ্ছে তোমার পরিবর্তন, ব্যাগের পরিবর্তন। আর যখন হার বলবো তখন কি একটা টি দ্বারা ভাগ করে নিতে হবে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এই জিনিসটা আসলে কি ত্বরণ, এই জিনিসটা কিন্তু অলরেডি তোমরা জেনে আসছো। জিনিসটা এটা ত্বরণের সূত্র, যে আফসানা সে উত্তর দিয়েছো এটা ত্বরণের সূত্র। হ্যাঁ, এটা ত্বরণের সূত্র। তাহলে এই জায়গাতে কি আসলো, যে ভি মাইনাস ইউটি, এটা এটুকু হচ্ছে তোমার এর মান। তাহলে এই জায়গার মধ্যে আর কি কি আছে, তো এটা কি ইকুয়াল টু কত? আচ্ছা, এই জায়গার মধ্যে লিখে আমি, তো এর থেকে কি পেলাম আমরা, এম এ ইকুয়ালস টু কে এফ। এখন কেটা হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক, এর মান কত? আমি যদি এর মানটা জানি তাহলে কিন্তু বাকি সবাই জানি। এমটা আসলে কি, বস্তুর ভর। এটা কি তোমার বস্তু ত্বরণ। তোমার এফটা কি, তোমার প্রযুক্ত বল। তো এই জায়গার মধ্যে আমরা কিন্তু সবার মানে জানি, সবার আইডেন্টিটি আমরা জানি, শুধুমাত্র কার জানি আমরা, কেয়ার জানি না। সবার আনসার দিচ্ছে ত্বরণ, গুড। এখন এই জায়গার মধ্যে আমরা কিন্তু সবার মানে জানি, শুধুমাত্র কার জানি না, কেয়ার জানি না। তুমি একটু চিন্তা করো, তো কেয়ার মানে আমরা নির্ণয় করবো কেমনে? তুমি চিন্তা করো, আমরা সবার একটা মান বসাই। তো এটা একটা বুদ্ধি কি, সবার একটা মান বসাবো আমি। এই মান বসালে কেয়ার মানের আসলে কি আসে? কেয়ার মান কি, সমানুপাতিক ধ্রুবক। তার মানে আমি এম এ এফ এর যে মানে বসাই, কেয়ার মান অলওয়েজ তোমার কি সেম থাকবে। তাহলে আমি যদি এম এর মান 1 বসাই, আমি একটু পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এই জায়গাতে আমরা কি কি জানলাম একটু দেখো। এই জায়গার মধ্যে যে কনক্লুশনে আসলাম সেটা হচ্ছে কি, এম এ ইকুয়ালস টু কি, কে ইন্টু এফ। এতটুকু পর্যন্ত আমরা জানলাম। এই জায়গার মধ্যে আমি শুধু আমি এম এর মান জানি, এম এর যে আইডেন্টিটি আমি জানি, যে এম মানে কি হচ্ছে বস্তুর ভর। এর মান এর যে আইডেন্টিটি এটাও জানি আমরা, এটা আসলে কি বস্তুর ত্বরণ। এফ এফ এর যে আইডেন্টিটি সেটাও আমরা জানি, সেটা কি আমরা প্রযুক্ত বল। তাহলে আমরা কিন্তু সবার আইডেন্টিটি জানি, শুধুমাত্র কার জানি না, কে জানি না। এবং কে যেহেতু সমানুপাতিক ধ্রুবক, তার মানে তার একটা মান নিশ্চয়ই আছে, সমানুপাতিক ধ্রুবক এবং ধ্রুবক যেহেতু তার একটা নির্দিষ্ট মান আছে, এই নির্দিষ্ট মানটা আমরা বাইর করবো। তো এই জায়গার মধ্যে আমরা এম এর মানটা তোমার যদি 1 কেজি বসাও, এর মানটা যদি তুমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাও, আর এফ এর মানটা তুমি যদি 1 নিউটন বসাও। আচ্ছা, বলটা আবিষ্কার করছি কে? নিউটন, বিজ্ঞানী নিউটন। এবং নিউটনের নাম অনুসারে কিন্তু বলের যে একক সেটা নিউটন রাখা হয়েছে। তো এটা আমরা যদি সবাই 1 বসাই, তাহলে এটার মান যদি আমি 1 বসাই, এটার মানে যদি 1 বসাই, 1 ইন্টু 1 ইকুয়ালস টু কি, কে ইন্টু 1। তাহলে এই জায়গার মধ্যে আমরা কে এর মান কত আসি, তাহলে কে এর মান কত আসে, 1। নিশ্চয় বুঝতে পারছো? তাহলে কে এর আমরা মানটা সেটা বের করে আনলাম। এখন কে এর মান যদি আমি ইকুয়েশনে বসাই, এটা তোর 1 নম্বর ইকুয়েশন। ইকুয়েশনে যদি আমরা কে এর মানটা বসাই তাহলে কত আসে, এম এ ইকুয়ালস টু কত, 1 ইন্টু এফ। তাহলে এখান থেকে যে আমরা মেন যে আমাদের সূত্র আছে ওদের একবার মেন সূত্র, সেই সূত্রটা কি আসে, এফ ইকুয়ালস টু
এম এ। এটা হচ্ছে তোমার এই অধ্যায়ের মেন সূত্র, এফ ইকুয়ালস টু এম এ। এতটুকু বুঝতে পারছো তোমরা? দাঁড়াও তাড়াতাড়ি, এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারলে সবাই একটা করে এস লেখো। তো এই অধ্যায় যে মেন সূত্র আমরা জেনে গেলাম। এফটা আসলে কি, যে এই জায়গার মধ্যে আমরা কি বলছিলাম, যে বস্তুর বলটা আমরা ধারণা পাইছি কোথা থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে, এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানবো, বস্তুর বলের যে পরিমাপটা, সেই পরিমাপটা আমরা করতে পারবো। এবং পরিমাপের জন্য কি প্রয়োজন, একটা সূত্র প্রয়োজন। এই সূত্রটা আমরা কি এই সূত্র থেকে আমরা বের করতে পারছি? অবশ্যই বের করতে পারছি। দেখো, এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করা হয় ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটে। এই জিনিসটা আসলে কি বুঝাইছি? এই দেখো, তুমি যখন এদিকে বল প্রয়োগ করছো, বস্তুর ভরবেগে কিন্তু এদিকে চেঞ্জ হয়েছে। বস্তুর ভরবেগ কিন্তু উপর নিচের দিকে কোনো চেঞ্জ হয় নাই, এদিকেও চেঞ্জ হয় নাই। বস্তুর বল যেদিকে ক্রিয়া করছো, ভরবেগটা কিন্তু সেম দিকেই তোমার পরিবর্তন হয়েছে। এই জিনিসটা হচ্ছে তোমার সেকেন্ড পার্টে লেখা, যেদিকে তুমি বলটা কি করবা, বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। নিশ্চয়ই বুঝতে পারছো? এবং এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে আস্তে 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 করে গতির একটা সূত্র প্রয়োজন হয়েছে, এবং এই সূত্র থেকে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, এই কাঙ্ক্ষিত সূত্রে আমরা চলে আসলাম, সেটা হচ্ছে তোমার এফ ইকুয়ালস টু এম এ। এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা বলো? জি স্যার, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। গুড, তোমরা দুজনে বুঝতে পারছো, ভালো লাগলো। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে একটু উত্তর দাও। এই যে বল পাইলাম, বল কি একটা রাশি না? অবশ্যই একটা রাশি। এই বল যে রাশিটা, এটা কি স্কেলার নাকি ভেক্টর? এতটুকু উত্তর দাও তোমরা আমারে। যে বল রাশিটা, এটা কি স্কেলার নাকি ভেক্টর? এটা উত্তর দাও তুমি যদি এতটুকু বুঝতে পারো। তুমি চিন্তা করো, বলের সূত্র কি, আমরা একটা রাশি যখন আমরা বলবো স্কেলার নাকি ভেক্টর, শুধু আমরা সেটা সূত্রতে চলে যাব। এখন বলের যে সূত্র, একটা সূত্র আমরা জানলাম, সেটা কি এফ ইকুয়ালস টু এম এ। তো এমটা আসলে কি, বস্তুর ভর। আমরা সবার লিখি, এমটা আসলে কি, বস্তুর ভর। আর এটা কি, ত্বরণ। তো তুমি চিন্তা করো, এখন আমরা নির্ণয় করবো বলটা যেটা, এটা কি স্কেলার কিনা ভেক্টর। আমাকে বলো, ভর যেটা আছে এটা কি স্কেলার নাকি ভেক্টর, আর ত্বরণ যেটা আছে এটা কি স্কেলার নাকি ভেক্টর। এই দুটো কোয়ান্টিটি আমরা জানলাম, এটা কি স্কেলার নাকি ভেক্টর, কোনটা স্কেলার কোনটা ভেক্টর। এটা একটু উত্তর দাও তোমরা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে তোমার, আমরা কিন্তু বলের সূত্রটা জানলাম, যে এফ ইকুয়ালস টু এম এ। আমাকে বলতে হবে বলটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। বল তো একটা রাশি, তো রাশি তো দুই প্রকারের, হয় স্কেলার না হয় ভেক্টর। আমাকে উত্তর দিবে তুমি, বলটা যেটা আছে এটা কি স্কেলার নাকি ভেক্টর। এতটুকু তো তোমরা বল কি স্কেলার রাশি না ভেক্টর, ইজি কিন্তু। দেখো, ভর কিন্তু কি আমরা জানি আগে থেকে, আগের অধ্যায়ে আমরা জানছি যে স্কেলার রাশি সম্পর্কে। আমরা কিন্তু গতি সপ্তাহে জানলাম কোন রাশিগুলো স্কেলার আর কোন রাশিগুলো ভেক্টর। তো ওই দিকে আলোচনা জানলাম না, গেলাম না। শুধুমাত্র জানলাম কি, আমরা কি জানি, ভরটা তোমার স্কেলার, আর ত্বরণকে কি ভেক্টর। তাহলে একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি গুণফল কি হবে? অবশ্যই ভেক্টর রাশি হবে। হ্যাঁ, নার্গিস বানু, সরি, আর এসে যে উত্তর দিয়েছে ভেক্টর রাশি, কারেক্ট আনসার। যে বলটা তোমার কি হবে, ভেক্টর রাশি হবে। এখন তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার স্কেলার রাশি আর ভেক্টর রাশি গুণফল কেন ভেক্টর রাশি হবে?
তো এটা নিয়ে তোমাদের যখন তুমি যখন কলেজে উঠবা তখন তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের থাকবে হচ্ছে ভেক্টর। তো ভেক্টর এই চ্যাপ্টারের মধ্যে তোমরা বিস্তারিত আলোচনা জানবে যে তোমার স্কেলার রাশি গুণফল কী হয়, স্কেলার রাশি ভেক্টর রাশি গুণফল কী হয়, ভেক্টর রাশি গুণফল কী হয়। তো এইগুলো নিয়ে আলোচনা তোমরা আছে, তোমরা শুধুমাত্র জানো যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি গুণফল কী হয়, ভেক্টর রাশি হয়। তাহলে এই অনুযায়ী বলটা কি, একটা ভেক্টর রাশি। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছে একটা ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি। বলের কিন্তু অবশ্যই দিক আছে তোমার দেখো এই জায়গার মধ্যে দেখো। তো এদিকে বল প্রয়োগ করলে যে তোমার যে কনক্লুশনটা হবে, এদিকে বল প্রয়োগ করলে কিন্তু একই হবে না, এদিকে বল প্রয়োগ করলে কিন্তু অন্যরকম হবে, এদিকে বল প্রয়োগ করলে কিন্তু একই দিকে হবে। তাহলে কি যে বস্তুর অবস্থানের পরিবর্তনটা এটা কিন্তু তোমার একটা বলের তোমার দিকের উপর নির্ভর করছে, তুমি কোন দিকে বলটা প্রয়োগ করছো। তো স্বাভাবিকতা বলে একটা তোমার ভেক্টর রাশি, কারণ একটা নির্দিষ্ট দিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো আমি, তাহলে আমরা বলের সূত্র জানলাম, তাহলে এককটা আমরা জেনে নেই। এককটা কি হবে বলের, বলে একক কি হবে। তো বলটা আবিষ্কার করছে কে, বিজ্ঞানী নিউটন। তাহলে তার নাম অনুসারে যে বলের এককটা সেটাকে বলা হয় নিউটন, একটা একক কি নিউটন। তাহলে এটা কি বিজ্ঞানী নিউটন, নিউটনের নাম অনুসারে বলের একক হচ্ছে নিউটন। আচ্ছা, আরেকটা একক আছে বলের, সেটা কি তোমরা কেউ জানো যে বলের আরেকটা একক আছে। যখনই আমাকে কোনো বলে যে একক নির্ণয় করে যে কোনো রাশির, আমি যে কথাগুলো বলবো এটা তোমার ফিজিক্সের যে কোনো অধ্যায়ের কাছে কাজে দিবে। তো সবার ক্ষেত্রে এই জিনিসটা কাজে, আমি যখন বলবো এই কথাটা, তো এই কথাটা ভালো করে নোট ডাউন করবা। যখন একটা রাশি তোমার একক নির্ণয় করতে বলে, তোমরা সিম্পলি কী করবা, ওই রাশিটার সূত্রগুলো এই সূত্রগুলো লেখবা তুমি, যে সিম্পলিফাই যে সূত্রটা আছে এই সূত্রটা লেখবা তুমি। এখন বলের যে আমি কি বললাম বলের একক নির্ণয় করতে বলছি, তাহলে কি আমরা বলের সূত্রটা জানবো আমরা, যে বলের সূত্রটা কি, এটা হচ্ছে বলের সূত্র F=ma। তো এই সূত্র থেকে আমরা একক নির্ণয় করবো কেমনে, সূত্র তো তোমার বাম পক্ষে থাকবে যার নির্ণয় করতে বলছো। এই যে দেখো বাম পক্ষে কার, আমার যার নির্ণয় করতে বলছে বলের বাম পক্ষে আছে, আর বাকি যা আছে সবাই কি থাকবে, ডান পক্ষে থাকবে। তো বাকি কি আছে, এম আর এ। এখন এম এর এককও তোমরা জানো, এর এককে তোমরা জানো যে মৌলিক রাশিগুলো আছে, রাশি কিন্তু দুই প্রকার, মৌলিক আর জটিল রাশি। তাহলে মৌলিক রাশিগুলো যেগুলো আছে এগুলো একক কিন্তু ঠাড়া মুখস্থ, এগুলো কিন্তু তোমার নন নেগোশিয়েবল, একবারে মুখস্থ করতে হবে। যে মৌলিক রাশিগুলো কি কি আছে তোমার, ধরো তোমার ভর আছে একক, এটা তোমার ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার আছে এটা এখনো পড়ানো হয় না তোমার, ওই চ্যাপ্টারে তোমরা জানবে বিস্তারিত। শুধুমাত্র এখন জানো তোমরা শুধুমাত্র যে এককগুলো যেগুলো আছে মৌলিক রাশি, এককগুলো তিনটে শুধুমাত্র আছে মৌলিক রাশি, এই এককগুলো তোমরা জানো শুধুমাত্র। তোর মৌলিক রাশির মধ্যে কি কি আছে, ভর আছে। মৌলিক রাশি বলতে কি বোঝায়, যে রাশিকে তুমি আর ভাগ করতে পারবা না, যেমন বললে কিন্তু ভাগ করতে পারতেছো, বল কিন্তু একটা রাশি, কিন্তু ওকে কিন্তু তুমি ভাগ করতে পারতেছো। আচ্ছা, বল দেখো, বল থেকে একটা রাশি, কিন্তু রাশিকে তুমি কিন্তু ভাগ করতে পারতেছো ভর আর বেগ, ভর আর ত্বরণের গুণ দিয়ে। যেমন ভর বেগের ক্ষেত্রে কিন্তু একটা রাশি, সেটাকে কিন্তু তুমি ভাগ করতে পারতেছো, সেই জিনিসটা কিন্তু অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট। কার উপর, যেমন ভর বেগ কার উপর ডিপেন্ড ছিল, ভর আর বেগের উপরে। সেম বল কিন্তু কার উপর ডিপেন্ডেন্ট, এই যে ভর আর তোমার ত্বরণের উপর। তাহলে এই যে এই রাশিগুলো আছে তোমার ভর আছে, আর কারা কারা আছে তোমার, ধরো তোমার দৈর্ঘ্য, আর কি কি আছে তোমার সময়। তো এই তিনটা রাশি তোমার ভর, দৈর্ঘ্য আর সময়, এই তিনটা রাশি তোমার যে একক আছে আর মাত্রা আছে তোমার টাটা মুখস্থ করবা। তো ওর একক কত, যেহেতু ভর মানে কি মাস, তো ইংলিশ থেকে এককটা আসে চলে আসে। তো ওর একক তোমার এম বা মাস, বুঝতে পারছো। আর ওর একক কত, ওর একক তো কেজি, সরি। তো ভরের একক কত, কেজি। ভরের এসআই ইউনিট কত, কেজি। আরও আছে তোমার গ্রাম আছে, অনেক কিছু আছে, কিন্তু ওইগুলো কিন্তু তোমার এসআই না। অর্থাৎ তোমার স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড যে এককটা, ওই এককটা কিন্তু সেম না। তো ভরের যে এককটা সেটা হচ্ছে কেজি, আর দৈর্ঘ্যের একক কি, মিটার, যেটা তোমার এম দ্বারা প্রকাশ করা হয়। আর সময়ের একক কোনটা, সেকেন্ড।
যেটা তোমার এস দ্বারা প্রকাশ করা হয়। তো ভরকে তোমার কেজি দ্বারা প্রকাশ করা হয়, তোমার দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যকে তোমার এম দ্বারা প্রকাশ করা হয়, আর ভর আছে ওকে কেজি দ্বারা প্রকাশ করা হয়। তো এগুলো তো একক। আর মাত্রা কি? তো ভরের মাত্রা কি হবে? মাস থেকে কি হবে? ক্যাপিটাল এম। আর তোমার মিটার, এটা থেকে কোনটা আসবে? তোমার দৈর্ঘ্য মানে কি লেন্থ না? তো এখান থেকে কি আসবে? এল আসবে। আর সময় মানে কি? তোমার টাইম। এখান থেকে কি আনবে? টি আসবে। তো তোমাদের কিন্তু অনেক সময় যে পরীক্ষাগুলোতে যে তোমাদের অনেক পরীক্ষার সমস্যা কি আসে? একক আর মাত্রা আসে, অনেক একক আর মাত্রা আসে, বিশেষ করে ক নাম্বারে অথবা এমসিকিউতে। তো সেটাকে নির্ণয় করবা। এই তিনটা শুধুমাত্র তোমরা জানবা, এই যে এই তিনটা। হুম। তো এই তিনটা যদি শুধুমাত্র জানো যে মৌলিক এককগুলা, এগুলো জানলে বাকি সব তোমরা পারবা। তো ভরের একক, এগুলো তো একক, আর এগুলো হচ্ছে মাত্রা। তো ভরের একক কি? কেজি। ভরের মাত্রা কত? ক্যাপিটাল এম। ভরের একক কি? মিটার। মাত্রা কত? ক্যাপিটাল এল। এটা হচ্ছে এল। আর সময়ের একক কত? সেকেন্ড বা এস। আর মাত্রা কত? ক্যাপিটাল টি। এতটুকু বুঝতে পারছো কিনা? ওকে। তো এতটুকু বুঝলে তোমরা যে কোনো যৌগিক রাশি অথবা যে কোনো রাশি তোমরা মাত্রা আর সমীকরণ একক আর মাত্রা দুইটা নির্ণয় করতে পারো। তো এই ক্ষেত্রে তোমার যে বলের একক আর মাত্রা তোমরা নির্ণয় করবে কেমনে? শুধুমাত্র চিত্রটা ডাকবা তুমি সূত্রটা লিখবা। তো লিখলে তো লেফট হ্যান্ড সাইডে তো তোমার বলটা আছে, তুমি বলে তো নির্ণয় করবা, যা নির্ণয় করবা সেটা লেফট হ্যান্ড সাইডে রাখবা, আর বাকি যা আছে সব রাইট হ্যান্ড সাইডে রাখবা। তো বাকি কি আছে? তোমার ভর আর ত্বরণ। আবার ত্বরণ কি জানো তুমি? ব্যাগের পরিবর্তন। এক রশ্মি কি জানো তুমি? ভি বাই টি। আবার ভি রশ্মি কি জানো? এস বাই টি। তাহলে এখানে থেকে ত্বরণ কত আসছে? এস বাই টি স্কোয়ার। হিসাব হচ্ছে যে দৈর্ঘ্যের অথবা তোমার দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা তো তোমার ব্যাগ, আবার ব্যাগের যে পরিবর্তন সেটা তো ত্বরণ। এই জিনিসটা কিন্তু তোমার আগের চ্যাপ্টারে তোমার ক্লিয়ার হয়ে আসার কথা। এই যে গতি যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে আসার কথা তোমার, এই জিনিসগুলা যে কেমনি এস বাই টি স্কোয়ার আসছে। তো এস এর জায়গায় কি আসবে? এস মানে কি? দৈর্ঘ্য। তো এস এর জায়গায় কি আসবে? তোমার মিটার। আর টি কোনটা? টাইমের জায়গায় কোনটা আসবে? তোমার সেকেন্ড বাই এস। জিনিসটা বুঝতে পারছো? তো এস এর জায়গায় কি আসবে? মিটার। আর টি এর জায়গায় কোনটা আসবে? এস। তাহলে এর যে একক কত হবে? ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মিটার বাই সেকেন্ড স্কোয়ার, বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা একক পাই আমরা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ওর একক কি? কেজি। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আপনারা কত মাত্র যে গোলাপি কালার দিয়ে যে জিনিসটা বক্স করে দিলাম, সেই জিনিসটা তোমরা হুবু মনে রাখবা। এই তিনটা জিনিস। তো এই জায়গায় কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই জায়গায় কি আমরা জানলাম? তো বলে যে এককটা সেটা কি? এই গুণফল। তাহলে গুণফল কত আসে? কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার বলের একক। আর যদি আমরা বলি মাত্রা, মাত্রা কি হবে? তো মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা কোনটা? এম এর জায়গায় কি আসবে? তোমার এল আসবে লেন্থ। আর এস এর জায়গায় কি আসবে? টি আসবে, এল টি ইনভার্স টু। তো সেম জিনিস এই জায়গার মধ্যে এল, তোমার এই যে এম এর জায়গাতে আসবে এল, তো এম এর জায়গাতে আসবে কেজি জায়গাতে কি আসবে? এম। আহা, এই যে কেজি জায়গাতে কি আসবে? এম। আর এম এর জায়গাতে কি আসবে? এল টি ইনভার্স টু। এটা হচ্ছে একক থেকে মাত্রা। তুমি যদি একক নির্ণয় করতে পারো, মাত্রা ইজিলি নির্ণয় করতে পারবা। এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা? এতটুকু যদি বুঝতে পারো তাহলে হবে। তো এই জায়গায় আমরা কি কি জানলাম? তুমি ক্লাসে যদি আমি সামারি করি, কি কি জানতে পারলাম আমরা? শুরুতে যে এই যে বস্তুর যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটাকে আমরা জড়তা জানলাম। তো সেকেন্ড সূত্র থেকে আমরা কি কি কনক্লুশন আনলাম?
যে বস্তুর এফ ইকুয়ালস টু এম এ, এফ মানে কি তোমার বল, বল। আর এই জায়গার মধ্যে বলের যে একক কি, একক কি আসলাম, একটা একক কি ছিল যে বল, যেহেতু বিজ্ঞানী নিউটন আবিষ্কার করছে তার নাম অনুসারে বলের একক কি নিউটন। আরেকটা একক কি পেলাম আমরা এই জায়গার মধ্যে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা একক কি তোমার এটা, অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিশ্চয় বুঝতে পারছো। আর এর মাত্রা যদি বলি তাহলে কি হবে, দেখো তুমি যদি একক জানো মাত্রা এই জিনিস জানবা, শুধুমাত্র এই তিনটা জিনিস কনভার্ট করবা। যে জায়গার মধ্যে তোমার কেজি আছে সেই জায়গার মধ্যে একটা এম দিয়ে দিবা, যে জায়গার মধ্যে তোমার এম আছে সেই জায়গার মধ্যে একটা এল দিয়ে দিবা, যে জায়গার মধ্যে তোমার এস আছে সেই জায়গার মধ্যে একটা টি দিয়ে দিবা। তো যে জায়গার মধ্যে তোমার কেজি আছে সেই জায়গার মধ্যে কি দিবা, ক্যাপিটাল এম। আর যে জায়গার মধ্যে মিটার আছে সেই জায়গার মধ্যে কি দিবা, এল। আর যে জায়গার মধ্যে সেকেন্ড আছে সেই জায়গার মধ্যে টি ফর ইনভার্স টু, আর বাকি সব সেম। এতটুকু বুঝতে পারছো কিনা, ক্লিয়ার? এতটুকু যদি তোমরা বুঝতে পারো, আজকে ক্লাস আর আগামো না, এতটুকুই থাকবে। এর মধ্যে তোমার যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাও। তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত ছিলা এবং উপস্থিত আছো এখন পর্যন্ত, তোমরা জানাও এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এবং কোনো যদি প্রশ্ন থাকে এতটুকুর মধ্যে তোমরা জানাও। তো এই ক্লাসের মধ্যে তোমরা কি নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে তোমরা আদ্যবন্ধ আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা সূত্র জানলাম, এফ ইকুয়ালস টু এম এ। তো আমরা কিন্তু আগেই বলেছিলাম যে তোমার নিউটনের প্রথম সূত্র কি জানি, তুমি বলের যে ধারণা, সেই ধারণাটা তোমরা দিতে পারছিল, কিন্তু বলের যে আমরা পরিমাপটা কেমনে করবো সেই পরিমাপটা কিন্তু আমরা করতে পারতেছিলাম না এতক্ষণ। এখন কিন্তু আমরা সেই পরিমাপটা করা হয়ে গেছে, যে এফ ইকুয়ালস টু এম এ। যেটা ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার ক্লিয়ার। তাহলে গত ক্লাসে একটা ছোটো ক্লাস ছিল, আজকে একটা ছোটো ক্লাস থাকবে। তোমাদের ক্লাসগুলো ছোটো আর সহজ থাকবে, আস্তে আস্তে তোমার একটু কঠিনের দিকে যাবে আর কি। তো তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত ছিলে এবং উপস্থিত আছো, তোমরা কী করবা, আমি যখন একটা প্রশ্ন করবো তোমরা এই প্রশ্নের আনসার দিবা। তোমরা পারো আর না পারো যাই করো, তোমরা প্রশ্নের আনসার দিবা। যদি না পারো, সাথে যদি না মিলে, তোমার যখন আনসারটা আমার সামনে আসবো তখন কিন্তু আমি ভুলটা বুঝতে পারবো, তোমার ভুলটা আসলে কোন জায়গায় হয়েছে, তোমার বুঝতে আসলে কোন জায়গায় ভুল হয়েছে। আর তোমার যদি আনসার না বলো তখন কিন্তু আর তুমি নিজে বুঝতে পারবো না, আমি বুঝতে পারবো না তোমার আসলে কোন জায়গায় লেখা আছে। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, ক্লাস পিডিএফ দেওয়া হবে। তাহলে সবাই যদি বুঝতে পারো তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসে স্বাগতম। এবং আজকে যা যা পড়েছি তোমরা কী করবা, তোমরা যটুকে পড়েছি ওটুকু আবার একটু ডিভাইস দিবা। তোমরা কী কী সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবা পরবর্তী ক্লাসে। আফসানা বলতে স্যার এম ইকুয়াল টু বি বাই রো, এর মাঝখান থেকে স্যার একটু বুঝি নাই। এম ইকুয়াল টু ভি বাই রো, আচ্ছা এম ইকুয়াল টু বি বাই রো না ভি রো? আমার মনে হয় এই জিনিসটা তুমি বুঝতে পারো না, এই জিনিসটার কথা বলছো ঠিক। আফসানা এই জিনিসটার কথা তুমি বলছো নাকি? আচ্ছা, তো আফসানা বলছে ওই সময়টা তুমি ছিলে না, আচ্ছা ভালো করে বোঝার জন্য সমস্যা নাই। তো তোমার যে জড়তা নিয়ে যে সময় আমি আলোচনা করছিলাম, একটা জিনিস বলছিলাম যে তোমার জড়তা কার উপর ডিপেন্ডেন্ট, মানে কি তুমি কোনটা জিনিসটা বাড়ালে জড়তাটা বাড়বে, কোন জিনিসটা কমালে জড়তাটা কমবে। এই দেখো এই জায়গার মধ্যে কিন্তু আমি উদাহরণ দিছিলাম, এই দেখো আমি কিন্তু এই জায়গাতে উদাহরণ দেওয়া হয়েছিল যে জড়তার আসলে জড়তা পরিমাপ করবা কি দিয়ে, মানে কি বাড়ালে জড়তা বাড়বে, কি কমালে জড়তা কমবে। তো স্থিতি জড়তা নিয়ে আলোচনা করা হয়েছে, গতি জড়তা নিয়ে আলোচনা করা হয়েছে। দুই জায়গার মধ্যে আমরা দেখতে পারতেছিলাম যে যার ভর বেশি তার জড়তাটা প্রকাশ পাইতেছে বেশি। তুমি এই জায়গার মধ্যে একটু দেখো, যার ভর বেশি তাকে কিন্তু মুভ করানো কঠিন,
যে স্থির ছিল তাকে মুভ করানো কঠিন, আবার যে গতিশীল ছিল তাকে কিন্তু স্থির করা কঠিন। তার মানে যার ভর বেশি তার জড়তাটা বেশি। আর জড়তা মানে কি, সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকার যে প্রবণতাটা, তার মানে যার ভর বেশি তার প্রবণতাটা বেশি, তার জড়তা বেশি। সিম্পল, নিশ্চয় বুঝতে পারছো? তাহলে এই যদি কনসেপ্টটা জানো যে জড়তাটা ভরের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এই প্রশ্নটা আনসার করতে পারবা। যে প্রশ্নটা বলছে যে সময়ায়তনের নিচের কোনটি জড়তা বেশি, জিনিসটা বুঝছো? হ্যাঁ, জড়তা শুধুমাত্র ভরের উপর ডিপেন্ডেন্ট। এখন যেহেতু আয়তন বলছে, তার মানে তোমার যে সূত্রটা ভরের সাথে, এই সূত্র তোমার কিন্তু ভর সরাসরি জায়গা বলে নাই যে একটার ভর 10 কেজি একটা ভর 1 কেজি, এটা কিন্তু সরাসরি বলে নাই। এটা না বলে কি বলছে যে সময়ায়তনের ক্ষেত্রে কোনটা জড়তা বেশি। এখন সবার ক্ষেত্রে লোহা, সোনা, বরফ এই চারটা বলছে। এখন একটা বস্তুর মধ্যে পার্থক্য কেমনে বুঝবা তুমি? একটা বস্তুর মধ্যে পার্থক্য কোনটা? তোমার সোনা আর লোহা একটা কেন? কারণ কি, তাদের ঘনত্ব সেম না। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা বলছি, স্যার এম ইকোয়াস টু ভি বাইলো। আচ্ছা বলছে স্যার এফ ইকোয়াস টু এম এর প্রমাণটা বলছে আর কি। আচ্ছা এম এর প্রমাণটা কোন থেকে আসছে? তোমার এই যে বস্তুর ভরবেগের পরিবর্তন থেকে আসছে, মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। তাহলে আমি নিউটনের দ্বিতীয় সূত্রে একটু লিখি। যে কি বলছে, তোমার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। তো এর আগে আমরা তুমি কি জানবো ভরবেগ আসলে জিনিসটা কি? তো ভরবেগ নিয়ে তোমার বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে আসবে। শুধু একটু জানো যে তোমার ভরবেগ মানে কি, তোমার ভর আর বেগের গুণফল। এতটুকু বুঝতে পারছো? তাহলে ভরবেগ মানে যদি ভর আর বেগের পরিবর্তন হয়, তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এখন শেষ ভরবেগ কত? এম ভি ওয়ান। আদি ভরবেগ কত? এম এম ভি ওয়ান। শেষ ভরবেগ কত? এম ভি টু। অথবা আদি বেগ ভরবেগ কত? এম ভি ওয়ান। তোমরা যদি জানো, তোমরা তো নর্মালি গতি চ্যাপ্টারে কি পড়ছিলা, শেষ বেগ ভি, আদি বেগ ইউ। তাহলে এই অনুযায়ী তোমরা এটাও ইউজ করতে পারো। তুমি যদি এই জায়গার মধ্যে ভি ওয়ান ইউজ না করে, তুমি এটা ইউজ করো, তুমি আদি বেগটাকে কি আমরা কি দ্বারা কাউন্ট করি? ইউ দ্বারা। আর শেষ বেগকে কি দ্বারা কাউন্ট করি? ভি দ্বারা। তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ কত হবে? এম ভি। আর আদি ভরবেগ কত হবে? এম ইউ। আর পরিবর্তন মানে কি বোঝায়? শেষ মাইনাস আদি। তাহলে বস্তু ভরবেগের পরিবর্তন মানে কি হবে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে এম ভি মাইনাস এম ইউ। এই যে এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি ভি ওয়ান, তোমার যদি ভি আর ইউতে করি তাহলে বেশি সুবিধা হয় তোমাদের জন্য। তো এম বি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এতটুকু আমরা কি জানি? এ। তাহলে এর থেকে আমরা কি জানি? বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। প্রযুক্ত বল কি? এফ। তাহলে যে ভরবেগের পরিবর্তনের হার, আর হার মানে কি? টি দ্বারা ভাগ করা হয়। হার কি? টি দ্বারা ভাগ করা হয়। তাহলে দেখো টি দ্বারা ভাগ করা কেন? কারণ হার মানে বুঝে একক সময়ে। তো একক সময় কতটুকু? তো টি সময় যদি ডেল পি পরিমাণ চেঞ্জ হয়, তাহলে একক সময় কতটুকু চেঞ্জ হবে? ডেল পি বাই টি। এই দেখো, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক। এতটুকু তো নিউটন বাবা আমাদেরকে এতটুকু জানা গেছে। এখান থেকে আমরা এফ ইকুয়াল টু এম এর সূত্রটা কেমনে আনলাম? তো প্রথম যে স্টেপ, এই স্টেপটা কি ছিল? যে সমানুপাতিক চিহ্নটা আমরা উঠাই নিব। এখন সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই, তাহলে একটা কি আসতে হবে? সমান চিহ্ন আসবে আর একটা ধ্রুবক আসবে। এই যে একটা সমান চিহ্ন আসলো, এই যে একটা ধ্রুবক আসলো। এতটুকু ক্লিয়ার? এখন আমরা যে গতি চ্যাপ্টারে কি পড়ছি, ভি মাইনাস ইউ বাই টি, অতটুকু মানে কি? কত? এ। তাহলে এই দেখে কি জানো আমরা? এম এ ইকুয়ালস টু কে এফ। এই দেখো, এম এ ইকুয়ালস টু কে এফ। এখন কে আসলে কি? একটা সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক যেহেতু তার একটা নির্দিষ্ট মান আছে, এবং তুমি এফ এম এ যেই মান বসাই, তখনই কিন্তু কে এর মানটা সবসময় ফিক্স আসবে। তো যখন আমরা কে এর মান নির্ণয় করি, তখন বিজ্ঞানীরা এম এর মান 1 বসাইছে, এবং এর মান যেটা সেটা 1 মিটার/সেকেন্ড স্কয়ার বসাচ্ছে, আর এফ এর মান 1 নিউটন বসাইছে। তখন কে এর মান কত আসে? তোমার সেম। তুমি যদি সব জায়গায় এটা তো 1 বসাও, এটা তো 1 বসাও, এটা তো 1 বসাও, তাহলে কে এর মান কত আসবে? 1 আসবে। এতটুকু বুঝতে পারছো কিনা? তাহলে দেখো কে এর মান কত আসছে? 1 আসছে। তো কে এর মান একটা আমি এই কোশ্চেন বসাই দিলাম। তাহলে কে এর মান যদি 1 বসাতে, এম এ ইকুয়ালস টু কত? 1 ইনটু এফ। তার মানে এফ ইকুয়ালস টু কি? এম এ। তো এই জিনিসটা লিখলাম, এফ ইকুয়ালস টু এম এ। এখন বুঝতে পারছো কিনা এফ ইকুয়ালস টু এম এর সূত্রটা কেমনে আসলো?
আফসানা, তুমি জিজ্ঞেস করছিলে যে এফ ইকুয়াল টু এম এর প্রমাণটা কীভাবে আসলো, দ্বিতীয় সূত্র থেকে আসলো, কেমনে আসলো, আমি আবার বুঝাই দিলাম। এখন কি বুঝতে পারছো কিনা জানাও। হ্যাঁ জি স্যার, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে তুমি যেহেতু বুঝতে পারছো, তাহলে আশা করি এতক্ষণ যাদের একটু একটু ঝামেলা ছিল তারাও আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা বলের বিভিন্ন প্রকারের বেদ সম্পর্কে জানবো এবং আস্তে আস্তে আমরা চ্যাপ্টারের ডিপে প্রবেশ করবো এবং গাণিতিক যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সামনের ক্লাসে আসতে থাকবে। এতটুকু যদি জানো তাহলে কোনো সমস্যা না থাকলে তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। তো ততক্ষণ মতো তোমরা এই ক্লাসটা রিভিশন দিবা আবার এন থেকে তুমি আবার যা যা সমস্যা থাকে সমস্যাগুলো আইডেন্টিফাই করে রাখবা এবং আগামী ক্লাসের শুরুতে আমাদেরকে জিজ্ঞেস করবা। ইনশাল্লাহ আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।